তো আজকের ক্লাসে আমরা কিছু সেগ্রিগেটেড টপিকের ব্যাপারে আলোচনা করব, যেরকম হচ্ছে কম্পাইলার, লিঙ্কার, লোডার, অ্যাসেম্বলার, ইন্টারপ্রিটার বা যাবতীয় আমাদের সফটওয়্যার প্যাকেজের মধ্যে ফাইল, ফোল্ডার্স, আরও যেগুলো ছোটোখাটো পার্টগুলো রয়েছে, যেগুলো আমাদের ছোট ছোট পার্টসে আমাদের সিলেবাসে রয়েছে। তো সেইগুলো আমরা আজকের ক্লাসে ডিসকাস করবো। প্রথম যে কথাটা বলবো, যেটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন দীর্ঘদিন যে কোনো পরীক্ষায় দিয়েছে, কম্পিউটার সায়েন্স অ্যাপ্লিকেশন প্লাস মাদ্রাসায়ও দেখলাম দিয়েছে। প্রথম হচ্ছে কম্পাইলারের ইনডেপথ কনসেপ্ট। শুধু কম্পাইলার কি বলে জানলে হবে না, সেটা আমরা সবাই জানি, এটা নিয়ে আলাদা করে কোনো বলার কথা না। যে আমাদের হাই লেভেল কোড থেকে মেশিন লেভেল কোডে আমাদের জেনারেট করে, যখনই আমরা প্রোগ্রাম লিখি সেটা হাই লেভেলে থাকে, সেখান থেকে আমাদের যদি লো লেভেল বা মেশিন লেভেল বাইনারি কোডস বলা হয় তখন সেটা কম্পাইলার, এবং ভাইসা ভার্সাটাও কিন্তু কম্পাইলার করে নেন। কম্পিউটার কিন্তু আমাদের ইংলিশ ভাষা বোঝে না, যে ভাষায় আমরা লিখি আইএনটি, ইন্ট, এ, বি, এগুলো যে লিখি, এগুলো কম্পাইলার কোনোদিনই বোঝে না। কম্পাইলার মানে কম্পিউটার বোঝে না, কম্পাইলার বলবো না, কম্পিউটার বোঝে না। তো সেই সূত্রে কম্পিউটার শুধু 0 আর 1 বোঝে। তাহলে কম্পাইলার কি করে, যেটা আমরা বুঝতে পারি সেখান থেকে মেশিন কোডে কিন্তু কনভার্ট করে। এটা বেসিক আমরা কিন্তু জানি, এটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, এটা দিলে আমরা পারবো। প্রশ্ন এখান থেকে কখনোই দেবে না। প্রশ্ন কোথা থেকে দেবে, কম্পাইলারের যে ফেজ বা কম্পাইলার যে কাজ করে যে ধাপগুলো, সেখান থেকে প্রশ্ন কিন্তু আসবে। এটাই হচ্ছে ইম্পর্টেন্ট কথা। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের যে কম্পাইলারের ফেজ বা ওয়ার্কিং যে পুরো স্ট্রাকচারটাকে 6টা মেন ফেজে ভাগ করা আছে, এবং প্রত্যেকটি ফেজ থেকে প্রশ্ন কিন্তু এসছে। তো সেই সূত্রে দাঁড়িয়ে প্রত্যেকটি ফেজ কিন্তু খুব ভালো করে আমাদের দেখতে হবে। প্রথম হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইজার বা একে বলা হয় স্ক্যানিং ফেজ। এই ফেজে কি হয়, আমরা ধরুন একটা কোড লিখলাম এক্সাম্পলে, প্রত্যেকটার ফেজের এক্সাম্পল দিয়ে বোঝাবো, তাহলে চট করে জিনিসটা বুঝে যাবে। তো সেখানে এক্সাম্পল ধরে নাও তোমরা লিখেছো ইন্ট এ ইজ ইকুয়াল টু 5। তো আইএনটি ইন্ট এ ইজ ইকুয়াল টু 5 সেমিকোলন, এই যে তুমি যে কতগুলো 1 2 3 4 5টা মোটামুটি এখানে গল্প রয়েছে, এইগুলোকে ওয়ান কাইন্ড অফ টোকেন বলা হয়। যেখানে আমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়ি আমরা টোকেনে ডিভাইড করি। সেখানে আমাদের সিম্বলস থাকে, আমাদের ভেরিয়েবলস থাকে, আমাদের অপারেটার্স থাকে, পাংচুয়েটার্স থাকে, এগুলো অনেক কিছু জিনিস থাকে, কিওয়ার্ডস থাকে, এগুলোকে টোকেন বলা হয়। বেসিক এগুলো আন্ডারস্ট্যান্ডিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের। তো প্রথম যে লেক্সিক্যাল অ্যানালাইজারের মেইন কাজটা কি, টোকেনসে ব্রেক করা। যেরকম যদি এই কোডটা এরকম দেওয়া থাকে, ধরো না ইনপুট কোড এরকম রয়েছে, তো তোমরা কি করবে, ওরা কি করবে, মানে লেক্সিক্যাল অ্যানালাইজার ফেজটা কি হবে, কম্পাইলেশন প্রসেসে এতে কনভার্ট করে দেবে। মানে ইন্ট একটা কিওয়ার্ড, এ একটা আইডেন্টিফায়ার, ইকুয়াল টু, এরভাবে আমরা টোকেনসে ডিভাইড করে দেওয়া হয়। এটা হচ্ছে ফার্স্ট কার্ড। তাহলে এখানে টুলস কি ইউজ করছে, এগুলো হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইজার টুলস। এবার টুলসটার গল্পটা কি আসছে স্যার, টুলসটা মনে রাখো, কারণ কি এই পুরো গল্পটার পার্ট হচ্ছে আমাদের কম্পাইলার ডিজাইনিং বলে একটা সাবজেক্ট হয়। অনেক লোকেরা পড়েছো তোমাদের কারিকুলামে, গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন, অনেক লোকেরা এই সাবজেক্টটা পড়েইনি, হয়তো জানোই না, এরকম হতে পারে। কেন কি সবার এটা কম্পালসারি সাবজেক্ট থাকে না। এটা গেটে একটা কম্পালসারি কম্পিউটার সায়েন্সের একটা পার্ট, বাট এটা ডিপেন্ড করে কোন কলেজ পড়ায়, কোন ইউনিভার্সিটি পড়ায় না, এটা ডিপেন্ড করে। কিন্তু গল্পটা হচ্ছে এই যে লেক্সিক্যাল অ্যানালাইজার কিন্তু কম্পাইলার ডিজাইনিং একটা প্রসেস, যেটা দিয়ে আমরা তৈরি করা হয়। তার কাজটা হচ্ছে এইটা। জাস্ট আমাদের নামটা জানতে হবে যে লেক্সিক্যাল অ্যানালাইজার এই কাজটা করছে। তা লেক্সিক্যাল অ্যানালাইসিস ফেজে লেক্সিক্যাল অ্যানালাইজার কাজটা করে কি আউটপুট আসে, টোকেন আসে, হয়ে গেল। নেক্সট আমাদের পার্ট আসছে সিনট্যাক্ট অ্যানালাইসিস, যাকে বলা হয় পার্সার ফেজ। এখানেও আমাদের যে পার্সারও কিন্তু ওয়ান কাইন্ড অফ আ টার্ম, যেটা আমরা কম্পাইলার ডিজাইনে কিন্তু ব্যবহার করে থাকি। বাট আলটিমেটলি এখানে কাজটা কি, প্রথমে জব রোলসটা দেখে নাও। সিনট্যাক্টকে অ্যানালাইজ করে যে আলটিমেটলি তাহলে গ্রামাটিক্যাল রুলসটা ঠিক আছে কিনা। এবার বলবো গ্রামাটিক্যাল রুলস মানে কি স্যার, এখানে গ্রামার কোথা থেকে আসছে দেখো, এক্সাম্পলে দেখাচ্ছি। রয়েছে ইন্ট এ ইজ ইকুয়াল টু 5, এটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট গল্প। এইবার ধরে নাও কেউ ভুল করে লিখেছে ইন্ট ইজ ইকুয়াল টু A5, তাহলে এটার কিন্তু মানে হয়, তোমার বলে স্যার এটা সিনট্যাক্ট এরার। হ্যাঁ, এটাই তো সিনট্যাক্ট এরার, এটার গল্পটার মানেই তো সিনট্যাক্টিক্যাল এরার। তো আমরা যখন কোনো কোড লিখছি, তার সিনট্যাক্ট এরারটাকে কে দেখছে, সিনট্যাক্ট অ্যানালাইজার দেখছে, এবং আলটিমেটলি এটার কাজটা কি, জাস্ট চেক করছে তার গ্রামাটিক্যাল যে লাইনটা যে লিখছো তার একটা মানে দাঁড়াচ্ছে কিনা। যদি মানে না দাঁড়ায় তখন কিন্তু তাকে বলা হবে সিনট্যাক্ট এরার। তাহলে এই সেকেন্ড ফেজটাও বুঝতে পেরেছি। তাহলে এখানে কে টুলস কি ইউজ করা হয়, সিনট্যাক্ট অ্যানালাইজার বলা হয় বা পার্সার বলা হয়। এর ইনডেপথ গল্প জানতে হবে, নামটা মাথায় রাখলেই মোর দ্যান এনাফ। এবং আউটপুটটা কি হয়, পার্স ট্রি আসে, জাস্ট কোডের স্ট্রাকচারটা ঠিকঠাক ভাবে চলে আসে যে না ঠিকঠাক লেখা হয়েছে। এটা হচ্ছে সেকেন্ড ফেজ বা বলতে পারো সিনট্যাক্ট অ্যানালাইসিস ফেজ বলা হয়। থার্ডে চলে গেলাম হচ্ছে সিম্যান্টিক অ্যানালাইসিস। এবার সিম্যান্টিক কি করে, এবার গ্রামার তো চেক করে নিয়েছি আমরা, টোকেনসও দেখে নিলাম। এবার এখানে চেক করছি যে গ্রামার ঠিক থাকলে মানেটা ঠিক আছে কিনা। যদি আমরা বলি গ্রামার লেখার পরও, গ্রামারকে যদি ঠিকঠাক লেখার পর যদি মানে না দাঁড়ায়, তাহলে কোনো মানে হয় না। যেমন এক্সাম্পল যদি আমরা কম্পিউটার ভাষায় বলি, যে এখানে বলছে মিনিং অফ দ্য কোডকে, যেরকম লিখেছো ইন্ট এ ইজ ইকুয়াল টু হ্যালো, সিঙ্গেল কোটসের মধ্যে কি সম্ভব? হ্যালো একটা স্ট্রিং শব্দ, কখনো ইন্টিজার এ করা যায়?
তাহলে এই যে ভুলটা, এটাকে বলা হয় ডেটা টাইপ মিসম্যাচ বলে কিন্তু আমরা আউটপুটে আমাদের যে এরর এরর মেসেজ পাচ্ছি, কিন্তু এটাকে বলা হয় সিম্যান্টিক অ্যানালাইজিং বা সিম্যান্টিক এরর বলে কিন্তু আমরা এটাকে চিনতে পারি। তাহলে সিম্যান্টিক মানে কি, আমরা দেখবো যে মানেটা ঠিক হচ্ছে কিনা, যেখানে যেটা রাখার দরকার সেটা ঠিকঠাক ভাবে রাখছে কিনা। ঠিক আছে, টুলস কি ব্যবহার করছে, সিম্যান্টিক অ্যানালাইজার, আর আউটপুট কি আছে, অ্যানোটেট ট্রি, যার মানে তার মানেটা ঠিক আছে কিনা। জাস্ট এখান থেকে এই টুকু টার্মস গুলো মাথায় রাখতে হবে। টুলসের ব্যাপারে তো আলটিমেটলি টুলসের নাম আর ফেজের নাম একই আছে, আউটপুটে কি আসছে, অ্যানোটেট ট্রি আসছে। জাস্ট এটুকু যদি মাথায় রাখো মোর দ্যান এনাফ, না মাথায় রাখলে কোনো দরকার নেই। আমাদের মেনলি এই ফেজের জব নিয়ে কথা মেনলি কিন্তু প্রশ্ন মেনলি দিয়েছে। এর পরের ফেজটাকে বলা হয় ইন্টারমিডিয়েট কোড জেনারেটর। ইন্টারমিডিয়েট কোড জেনারেটরের মেন মিনিংটা কি, যে কনভার্ট দ্য সোর্স কোড ইনটু টেম্পোরারি সিম্পল কোড যেটা ক্লোজ টু মেশিন কোড বাট ইজি টু অপটিমাইজ। মানে একদম টেম্পোরারি একটা সিম্পল কোডে তার সোর্স কোডটায় কনভার্ট করে। যেরকম এক্সাম্পল যদি বলি যে ফর এ ইজ ইকুয়াল টু বি প্লাস সি, ধরে নাও একটা লিখেছে যেরকম ফর্ম এ ইজ ইকুয়াল টু বি প্লাস সি, একটা লাইন ধরে নাও লেখা রয়েছে, সেখান থেকে আমি লিখলাম টি1 ইজ ইকুয়াল টু বি প্লাস সি আর এ ইজ ইকুয়াল টু টি। তো এই যে দুটো শব্দ লেখার মান, এটার মানেটা কি হচ্ছে, দেখো ক্লোজ টু মেশিন কোডের দিকে নিয়ে যাচ্ছে জিনিসটাকে। মানে আলটিমেটলি আমরা চেষ্টা করছি যে আমাদের যে কোডটাকে যে আমি টেম্পোরারি একটা সিম্পল কোডে ব্রেক ডাউন করছি, যেটা কিনা কিছুটা আমরা পরবর্তীকালে মেশিন কোডের সঙ্গে খুব সিমিলার হতে পারে। তো সেই সূত্রে আমরা আলটিমেটলি কি করলাম, জিনিসটাকে আমরা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বানানোর চেষ্টা করলাম, যেটা শুধু তো এই প্ল্যাটফর্মে চলবে, যেটা একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝানো। কিন্তু এখানে আলটিমেট কাজ হচ্ছে যে আমাদের মেন যে সোর্স কোডটাকে টেম্পোরারি সিম্পল কোড বা এটা ক্লোজ টু মেশিন কোডে কনভার্ট করে হচ্ছে ইন্টারমিডিয়েটেড কোড জেনারেটর, যেটা যেখানেও আমি একটা জায়গায় লিখবো, যে কোনো জায়গায় রান করতে পারে, কোনো অসুবিধা নেই। তা আউটপুটকে এখানে ইন্টারমিডিয়েট কোড পাই। নেক্সট হচ্ছে কোড অপটিমাইজেশন, মানে কোডটাকে ছোট করা। আমরা অনেক সময় এরকম লাইন লিখে থাকি যে এক্স ইজ ইকুয়াল টু এ ইন্টু টু, ওয়াই ইজ ইকুয়াল টু এ ইন্টু টু, এটা অনেক জায়গায় লিখে থাকি। তাহলে মোটামুটি সিমিলার জবগুলো আমরা লিখতে পারি না, যে টেম্প ইজ ইকুয়াল টু এ ইন্টু টু, এক্স ইকুয়াল টু টেম্প, ওয়াই ইজ ইকুয়াল টু টেম্প। মানে বারবার আমরা ইন্টু অপারেশনটা করবো কেন, একবার অপারেশনটা করলাম, করে আমি দুবার দুটো ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করে দিলাম, তাদের কি হবে, কোডটা অপটিমাইজ হলো, আমাদের কাজটা কমলো। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ফেজ, কেন কি আমরা যখন প্রসেসর লেভেল কাজ করি, যেখানে পাইপলাইন আর্কিটেকচারের গল্প থাকে, তো আমরা পাইপলাইনকে কি করে ইউটিলাইজ করতে পারবো, হাইলি এফিসিয়েন্ট করতে পারি, কেন কি আমাদের প্রসেসর পাইপলাইনগুলো গল্প হয়। ঠিক আছে, আমাদের অতদূর ঢোকার দরকার নেই হয়তো, বাট আইডিয়ার জন্য তো আমাদের কোডকে অপটিমাইজ করতে হয়। প্রত্যেকটা যখন কোড যখন তার ইএক্সি ফাইলে কনভার্ট হয়, কম্পাইলার এগুলো ডিউটি। কম্পাইলার কিন্তু এই কোড অপটিমাইজ না করলে পরবর্তীকালে পাইপলাইনে চালালে কিন্তু খুব সমস্যার দিকে পড়ে যায়। এটাও কিন্তু একটা বড় গল্প, যেখান থেকে আমরা অপটিমাইজ করতে পারি, মানে যেরকম যেন আননেসেসারি লাইনগুলো যেখানে দুবার ক্যালকুলেশন হচ্ছে, এরকম ক্যালকুলেশনকে অপটিমাইজ করে যাতে স্মল এবং ফাস্টের দিকে নিয়ে যায়, যেখানে আমাদের পারফরমেন্সটা আরো ইমপ্রুভ হয়ে যাবে। এই হচ্ছে বেসিক আইডিয়া। তাহলে আউটপুট কি হচ্ছে, অপটিমাইজ ইন্টারমিডিয়েট কোড কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো পরের পার্টে চলে গেলাম, যেটাকে 6 নম্বর ফেজ বলে কোড জেনারেশন। এবার এই ফেজে কি হয়, যে ফাইনাল যে অপটিমাইজ যে কোডটা আমি পেলাম, সেখান থেকে আমি মেশিন বা বাইনারি অর অ্যাসেম্বলি লেভেলে আমি কনভার্ট, সেটা বাইনারি হতে পারে, অ্যাকচুয়ালি অ্যাসেম্বলি লেভেল, ডিপেন্ড করছে কিরকম প্ল্যাটফর্ম কিরকম কম্পাইলার আমি ব্যবহার করছি। তো দুটোর গল্পই, যেটাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়, অ্যাসেম্বলিটাকেও লো বলা হয়, বাইনারিটাকেও লো বলা হয়। তো সেই সূত্রে আমাদের মেশিন কোডকে দুটোকে মিলিয়ে কিন্তু আমরা মেশিন কোড বলা হয়। তো মেশিন কোডে কিন্তু আমাদের এই কোড জেনারেশন ফেজ কিন্তু কনভার্ট করছে। তাহলে ফাইনাল আউটপুটটা কি আসে, মেশিন ল্যাঙ্গুয়েজ, যেটা ডাইরেক্টলি সিপিইউর কাছে রান করা যেতে পারে। তাহলে এখানকার টুলস কোড জেনারেটর ব্যবহার করছি, যার নাম তাই মোটামুটি লেখা রয়েছে। আর আউটপুটে কি মেশিন কোড বা অবজেক্ট কোড এটাকে অনেক সময় বলা হয়। আর একটা এক্সট্রা স্টেপ যেটা আমাদের 6টা ফেজের মধ্যে থাকে না, যাকে বলা হয় সিম্বল টেবিল এবং এরার হ্যান্ডেলার বলা হয়। সিম্বল টেবিল অনেক সময় ব্যবহার করে কম্পাইলার, ডিপেন্ড করে কম্পাইলার টু কম্পাইলার। কিন্তু এক্সট্রা ফেজে লিখেছি keep track of variable names, function types and etc like dictionary। যদি কোনো ভেরিয়েবলের নাম, ফাংশনের যে ট্র্যাকিংটা রাখা, একটা টেবিল মতন আকার করে তার যাবতীয় যে প্রোগ্রামের মধ্যে যতগুলো ভেরিয়েবল ব্যবহার করা হয়েছে, যতগুলো ফাংশন, তার টাইপ কি, বৃত্তান্ত, লাইক মেটা ডেটাও বলতে পারি এই কথাটাকে। ডেটার অ্যাবাউট ডেটাকে বলা হয় মেটা ডেটা বলা হয়। ডেটার তথ্য মানে ডেটার ব্যাপারে যখন কোনো কথা আমরা রাখি, তখন তাকে মেটা ডেটা বলেও বলতে পারি। এরার হ্যান্ডলার কি করে, ডিটেক্ট অ্যান্ড ম্যানেজ এরার অকার ডিউরিং ডিফারেন্ট ফেজ। প্রত্যেকটি ফেজে যে মোটামুটি যে এরারগুলো হয়েছে, সেগুলোকে ডিটেক্ট এবং চাইল্ডটাকে ম্যানেজও করার মতন ক্ষমতা এখানে রাখে। তো ফাইনাল একটা এক্সাম্পল এখান থেকে দেখাই, তাহলে আরো জিনিসটা ক্লিয়ার হবে। যে একটা ইনপুট সোর্স কোড রয়েছে সিতে, যে ইন্ট সাম ইজ ইকুয়াল টু ইন্ট এ কমা ইন্ট বি, রিটার্ন এ প্লাস বি এখানে রয়েছে। তাহলে প্রথম ফেজে কি হবে আমি বলেছিলাম, ফার্স্ট ফেজে টোকেনসে ডিভাইড হলো, তারপর সিনট্যাক্স চেক করা হলো, সিম্যান্টিক চেঞ্জ করা হলো, ইন্টারমিডিয়েট কোড জেনারেট করা হলো, অপটিমাইজ করা হলো, তারপর হচ্ছে
একদম ফাইনাল মেশিন কোড কিন্তু তৈরি হয়। তো এইরকম স্টেপ বাই স্টেপে কিন্তু আমাদের নর্মালি কিন্তু কম্পাইলার কাজ করে। তো এখান থেকে প্রশ্ন কিন্তু অনেকবার এসছে, অনেকগুলো প্রশ্ন আইডিয়া এখান থেকে রয়েছে, এসছে 2016 সালে এসএলএসটিতেও দিয়েছে। তো এখান থেকে মোটামুটি এর আইডিয়াগুলো একটু ক্লিয়ার রাখতে হবে যে কোন কাজ কোথা থেকে কি হচ্ছে, তার প্রত্যেকটা স্টেপের বিবরণ, যে আইডিয়াটা কিন্তু আমাদের এখান থেকে থাকা দরকার। পরের পার্টে চলে গেলাম, যেটাকে বলে অ্যাসেম্বলার। এটা থেকেও সেম ইম্পর্টেন্ট, 2016 সালে একটা প্রশ্ন দিয়েছে। তো চলে আসি কি বলছে। তাই অ্যাসেম্বলার গল্পটা কোথায় কাজে লাগে, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ আ প্রোগ্রাম কম্পাইলার মতনই, যে কি করে আমাদের অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে একদম আমাদের মেশিন কোডে ডিভাইড মানে আমাদের কনভার্ট করে। অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ কি, আমরা মাইক্রো প্রসেসর 8085 পড়েছি, হয়তো অনেক দিন আগে পড়েছি, তার একটা আইডিয়া হয়তো রয়েছে আমাদের। তো 8085 আমরা কি করতাম, আমরা এ লিখতাম অ্যাসেম্বলি লেভেল এলপি প্রোগ্রামিং করতাম, যেখানে যেরকম এক্সাম্পলে যখন দিই দেখো মুভ এ কমা বি মানে এ থেকে বিতে মুভ করো, অ্যাড এ কমা সি মানে অ্যাকুমুলেটরের সাথে সিতে সিকে অ্যাড করো। হয়তো এইগুলো অলরেডি আমরা মাইক্রো প্রসেসর 8085-এ মোটামুটি যে কোনো ইউনিভার্সিটিতেই পড়ানো হয়েছে। তাহলে আলটিমেটলি এই যে কোডগুলোকে আলটিমেটলি এখান থেকে আমাদের কনভার্ট হবে কি করে একদম 0-1-এ। তো সেই সূত্রে গেলে আমাদের অ্যাসেম্বলার হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম বা প্রোগ্রাম বলতে পারো, সে তোমাদের অ্যাসেম্বলি লেভেল কোড থেকে আমাদের মেশিন বা বাইনারি কোডে কিন্তু আমাদের কনভার্ট করে। এবার গল্প হচ্ছে অনেক কম্পাইলার কি করে, এবার কম্পাইলার টু কম্পাইলার ভ্যারি করে। এটা কখনো ইনডেপথ যখন কম্পাইলার ব্যাপারে পড়াশোনা করি, যে সি এর কম্পাইলার, জাভার কম্পাইলার যখন পড়ি, তখন জিনিসগুলো আরো ক্লিয়ার হয় যে এই কম্পাইলারের কাজটা কি। অনেক কম্পাইলার আমাদের অ্যাসেম্বলি লেভেলে কনভার্ট করে ছেড়ে দেয়, অনেক কম্পাইলার আমাদের একদম একদম আমাদের মেশিন লেভেল যেটাকে বলা হয় যে বাইনারি লেভেলে কনভার্ট করে দেয়। বা ডিপেন্ড করে, যদি আমাদের কোনো কম্পাইলার যদি আমাদের অ্যাসেম্বলি লেভেল অবধি ছেড়ে দেয়, তখন অ্যাসেম্বলারের তখন জব চলে আসে সেটাকে একদম বাইনারি অবধি কনভার্ট করে দেওয়া। তাহলে প্রোগ্রামার যদি ধরে নাও অ্যাসেম্বলি লেভেলে যদি লেখে, যেটা ইজি ফর হিউম্যান, মোটামুটি এগুলো তাও হিউম্যান পড়ে বুঝতে পারে যে মুভ এ কমা বি মানে কি। আমি যদি এগুলো লিখতাম কোনোদিন কেউ বুঝতে পারতো 1001001 এর মানে কি আছে, কখনোই বুঝতে পারতো না। তো অ্যাসেম্বলার কি করবে, একটা মেশিন কোড যেটা কম্পিউটার বুঝবে সেখানে কনভার্ট করে দেয়। এবার প্রশ্ন আমাদের অ্যাসেম্বলার কাকে বলে সেখান থেকে আসবে না, আসবে হচ্ছে এখান থেকে যে টাইপস অফ অ্যাসেম্বলার এবং হাউ দ্য ফেস মানে জব অফ অ্যাসেম্বলার থেকে প্রশ্ন হয়তো আমাদের দিলেও দিতে পারে। তো মেন যেটা আছে দু রকম টাইপের অ্যাসেম্বলার হয়, একটাকে বলা হয় সিঙ্গেল পাস অ্যাসেম্বলার, একটাকে বলা হয় মাল্টি পাস অ্যাসেম্বলার, যেটাকে বলা হয় টু ফেস অ্যাসেম্বলার আমরা বলি, পরবর্তী গিয়ে দেখবো। তো সিঙ্গেল পাস অ্যাসেম্বলারের কাজটা কি দেখো। তো আমরা মোটামুটি যদি আমরা একটা অ্যাসেম্বলি লেভেল কোডের কথা বলি, অনেক সময় আমরা একটা জিনিস বলতে আমরা এরকম লুপ ইউজ করতাম বা জাম্প স্টেটমেন্ট, জেএমপি আছে, জেএনজেড যদি মনে থাকে, জাম্প মানে নর্মাল আনলেভেল জাম্প বলা হতো, জাম্প ইফ জিরো এরকম একটা ছিল, জেজেড জাম্প নন জিরো এটা জিরো এরকম জেজেড, হ্যাঁ জাম্প উইথ ক্যারি, জাম্প উইথ নো ক্যারি, এগুলো এই স্টেটমেন্টগুলো হয়তো 8085-এ আমরা পড়েছি, হয়তো আমাদের একটু হলো মাথায় হয়তো আছে, না হলো কিছু করার নেই। জাস্ট এইটুকু একটা আইডিয়া, মানে কি এই জাম্প যে স্টেটমেন্টগুলো আমরা 8085-এ ব্যবহার করেছিলাম, মানে একটা জায়গা থেকে লাফিয়ে আরেকটা জায়গায় চলে আসা। হ্যাঁ, আমরা যদি এখানে লিখতাম জে সি, একটা লেভেল ইউজ করতাম L1, আর L1টা যখন আমি এখানে লিখতাম, তারপরে সেখান থেকে কোডটা আবার যা লেখার লিখলাম নাকি। যখনই যদি এই ক্যারিটা এক্সিকিউট মানে ধরে নাও এই জাম্পটা এক্সিকিউট হওয়া মানে এখান থেকে এটা লাফিয়ে এই কোডে চলে আসবে এবং এরপর থেকে এই কোডগুলোকে এক্সিকিউট করা হবে। এই জাম্পগুলোর কথা হচ্ছে মানে হচ্ছে এটা, এটাকে বলে আনকন্ডিশনাল জাম্প, এগুলোকে বলে কন্ডিশনাল জাম্প, যেমন জেসি জেএনসি। ঠিক আছে, আমাদের এগুলো নিয়ে অত মাথা ব্যথা করার দরকার নেই, বাট একটা আইডিয়া দিলাম, কেন কি আমরা সিঙ্গেল পাস অ্যাসেম্বলার পড়তে গেলে এই আইডিয়াটা লাগবে। তো সেই সূত্রে গেলে এই যে জাম্প যে স্টেটমেন্টগুলো রয়েছে, সেখানে কি আমরা একটা জাম্প দিচ্ছি, মানে একটা জায়গা থেকে একটা জায়গায় লাফিয়ে চলে আসলাম। এবার গল্পতে চলে আসে, কি বলছে সিঙ্গেল পাস অ্যাসেম্বলার। সিঙ্গেল পাস অ্যাসেম্বলার বলছে যে রিড দ্য সোর্স কোড, সোর্স অ্যাসেম্বলি কোড অনলি ওয়ান্স ফ্রম টপ টু বটম, মানে একদম প্রথম থেকে শেষ অবধি একবার এটা ভালো করে পড়ে কি করে আলটিমেটলি আমাদের তার মেশিন কোডে কিন্তু কনভার্ট করে দেয়, এটাকে আমরা বাইনারি কোডও বলতে পারি। ট্রান্সলেট অ্যান্ড জেনারেট দ্য মেশিন কোড ইন সিঙ্গেল পাস, একটা পাসেই করে দেয়, সিঙ্গেল পাসেই কিন্তু আমাদের একবার পড়ে ওটাকে করে দিল, যেটাকে বলা ইন ওয়ান গো। ঠিক আছে, অ্যাজ ইট রিড ইচ লাইন ইট ট্রাই টু ট্রান্সলেট ইমিডিয়েটলি ইনটু মেশিন কোড, মানে একটা লাইন পড়বে তার সাথে সাথে তার বিনিময়ে তার মেশিন কোডটা জেনারেট হবে। এইবার গল্প যেটা লিমিটেশনস কি, এটা ডিসঅ্যাডভান্টেজ ছিল, তাই জন্য এর পরের ভাগটা তৈরি হলো। ডিসঅ্যাডভান্টেজ কি বলছে, এটা লিমিটেশনস রয়েছে যে এরা কিন্তু ফরওয়ার্ড রেফারেন্সেস হ্যান্ডেল করতে পারে না। ফরওয়ার্ড রেফারেন্স মানে এগুলোকে বলে এই জাম্পগুলোকেই ওয়ান কাইন্ড অফ ফরওয়ার্ড রেফারেন্স, মানে এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে আমি এই লেভেলে চলে যাব, এই লেভেলে গিয়ে এরপর থেকে কাজ করা শুরু করবো, এটাকে বলে ফরওয়ার্ড রেফারেন্স বলা। এই রেফারেন্সটা কিন্তু এই সিঙ্গেল পাস অ্যাসেম্বলার কিন্তু কোনোভাবে এটাকে হ্যান্ডেল করতে পারতো না, উইচ আর লেভেল অর আ ভ্যারিয়েবল ইউজ বিফোর দে আর ডিফাইন। এই যে লেভেলগুলো যে ইউজ করছে, ধরুন L1 একটা লেভেল বা একটা ভেরিয়েবল, এই যে এই লেভেলে চলে যেতে হবে জাম্প করে, এটা অ্যাকচুয়ালি মেমোরি অ্যাড্রেস অ্যাকচুয়ালি। তো এই জায়গাগুলো কিন্তু আমাদের সিঙ্গেল পাস অ্যাসেম্বলার কিন্তু
করতে পারতো না। যেরকম জেএমপি লুপ, এই লুপটা মানে কি, লুপটা সেই লেভেলটা, তার মানে এটা যদি এক্সিকিউট করে এই লাইনটা, তার মানে এই লাইনে চলে মাঝখানে লাইনগুলোকে এক্সিকিউট করা হবে না। যখনই আমাদের সিঙ্গেল পাসের কথা হবে, যখনই ওরা জাম্প স্টেটমেন্ট হয়, তাহলে এটা যেহেতু একই স্টেপে একই ধাপে একদম সঙ্গে সঙ্গে করছে, তাহলে কিন্তু এরা কিন্তু এরকম ধরনের জিনিসগুলোকে ওয়ান কাইন্ড অফ কনভার্ট করতে পারে না, এটা ফেল হয়ে যায়, ঠিক আছে, বা এখানে এরার দিয়ে দেয়। এই কারণেই কি হয়, টু পাস অ্যাসেম্বলার চলে আসে। তারা গুড ফর কোথায়, যেখানে সিম্পল, যেখানে লেভেল ছাড়া কোনো প্রোগ্রাম লিখেছো, যেখানে জাম্পের কোনো গল্প নেই, সেসব জায়গায় এটা খুব ভালো। কারণ এটা এটা খুব ফাস্টলি কাজ করে, যখন একবার পরে একবারই কাজ করে দেয়, এই জন্য এটা অনেকটা ফাস্টলি কাজ করছে। কিন্তু এটা আলটিমেটলি কিন্তু ওই যেটা বললাম ফরওয়ার্ড রেফারেন্সে হ্যান্ডেল করতে পারে না। তো এই কারণে এটা নেক্সট যে অ্যাসেম্বলারটা আবিষ্কার হলো সেটাকে বলে টু মানে পাস অ্যাসেম্বলার বলা হয়। এখানে দুটো মানে কোডকে দুবার পড়া হয়, মানে সোর্স কোডকে দুবার করা হয়। তো প্রথমবার যখন পড়া হয় সেখানে ইনফরমেশনকে কালেক্ট করা হচ্ছে, যেখানে কতগুলো লেভেল, অ্যাড্রেস, সিম্বল রয়েছে। সেখান থেকে আমাদের কি হয়, আমাদের এই ফেজে কিন্তু আমরা মেশিন কোড ডাইরেক্টলি পাই না, বাট এখান থেকে একটা সিম্বল টেবিল পাই, যে কতগুলো সিম্বলস, মানে লেভেল টেবিল কি আছে, কোথায় আছে, কি বৃত্তান্ত, এগুলো সবই কিন্তু প্রথম যে পাসটা রেডি হয়, ফার্স্ট পাসে কিন্তু আমরা একটা সিম্বল টেবিল অ্যাজ আউটপুট পাই, যেখানে আমাদের বলে থাকে যে কতগুলো আমাদের ফরওয়ার্ড রেফারেন্সেস আছে, কতগুলো সিম্বলস, লেভেল, অ্যাড্রেস, এগুলো পেয়ে গেলাম। বা সেকেন্ড পাসে কি করা হয়, ইউজ দ্য ইনফরমেশন ফ্রম দ্য ফার্স্ট পাস, এই যে ফার্স্ট পাসের যে রেজাল্টটা পেলাম সেটাকে ইউজ করে তারপর এটাকে মেশিন কোডে কনভার্ট করা হয়। নাও ইট ইজ নোন টু অল লেভেল, সো ইট ক্যান হ্যান্ডেল ফরওয়ার্ড রেফারেন্সেস। যেহেতু আমরা প্রথম পাসে দেখে আমরা কি বুঝতে পারলাম, আমরা বুঝে গেলাম কতগুলো এরকম জাম্পিং ক্যাটাগরি বা জাম্পিং লেভেল রয়েছে, বা জাম্পস রয়েছে, বা লেভেল, অ্যাড্রেস, সিম্বল। ফার্স্ট পেসে তৈরি করলাম কি, আমাদের সিম্বল টেবিল তৈরি, যা লেখা রয়েছে যে ভাই এখান এর বিনিময় এটাই যাবো, এর বিনিময় এখানে যাবো। তো এর পরের ধাপে কি হয়, যেটাকে আলটিমেটলি তোমার মেশিন কোডে কনভার্ট করবে, মানে দুবার কিন্তু কোডটাকে পড়া হয়, টোয়াইস আমাদের এটাকে গো থ্রু করা হয়। তাই জন্য এটা কিন্তু যে কোনো রকম আমাদের ফরওয়ার্ড রেফারেন্স বা জাম্পিং স্টেটমেন্ট কিন্তু এখানে হ্যান্ডেল করা যায়। এক্সাম্পল যেটা রয়েছে এটা কিন্তু করা যাবে। ফার্স্ট পাসে আমরা নোট করে নিলাম যেরকম একটা লুপ রয়েছে, আর সেকেন্ড পাসে তার বিনিময়, যা তার কারেক্ট অ্যাড্রেস, এই লুপের বিনিময় তার কারেক্ট অ্যাড্রেস A to Z ওখানে কিন্তু ফিল আপ করে তৈরি করে দেওয়া হয়। এখানে এটা কোথায় খুব ব্যবহার করা হয়, যেখানে কমপ্লেক্স টাইপের প্রোগ্রাম, যেখানে ফরওয়ার্ড রেফারেন্সেস আছে, যেখানে মেনি লেভেল এবং ভেরিয়েবল রয়েছে, সেখানে কিন্তু আমরা সেকেন্ড পাস অ্যাসেম্বলার কিন্তু ইউজ করে থাকি। বাট কাজগুলো কি করে হয়, যেরকম কম্পাইলারের ফেজেস পড়লাম, সেরকম অ্যাসেম্বলারেরও কিন্তু ফেজেস পড়তে হবে। প্রথম হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইজার, সেটা টোকেনাইজারও বলা হয়, যেখানে আমাদের প্রত্যেকটি কোডকে আমাকে টোকেনসে ব্রেক করবে একই রকম। সেখানে আমাদের ওখানে তো পুরো জিনিসটা ছিল, এখানে তা থাকবে না। এখানে যেরকম এমওভি এ কমা বি, তাহলে এমওভি একটা পার্ট, এ একটা পার্ট, কমা একটা পার্ট, বি একটা পার্ট, এর টোকেনসে ব্রেক করা হয়। তারপর আমাদের সেকেন্ড ফেজে এখানে সিম্বল টেবিল জেনারেশন করা হয়। হ্যাঁ, তাহলে সিম্বল টেবিলের কথাটা মানে কি, যতগুলো তার সিম্বলস বা ভেরিয়েবলস ব্যবহার করেছি তার রেসপেক্টে তার পার্টিকুলার যে অ্যাড্রেসেস গুলো, এইভাবে সিম্বল টেবিল এরকমভাবে জেনারেট করে। যেমন লুপ অ্যাড এ কমা বি, তাহলে লুপের অ্যাড্রেস কি, দেখো 2000। ধরো না কথা বলছি, মেমোরিতে লোড করানোর সময় এটা লোড করাতে হতো আমাদের, এগুলো আমাদের হেক্স কোড, আমাদের একটা অপকোড শিট দেওয়া হতো, সেখান থেকে তাদের হেক্স কোড লেখা হতো, ওগুলোকে মেমোরিতে লোড করানো, এগুলো কিন্তু আমরা ছোটবেলা পড়ে এসেছি কলেজ লেভেলে। তারপর হচ্ছে অপকোড ট্রান্সলেশন, প্রত্যেকটা যে এমওভির এগেনস্টে যেটা বললাম, আমাদের পেপার দেওয়া হতো, সেখানে সব লেখা থাকতো যে এমওভি এ কমা বি এর এগেনস্টে হেক্স কোড কি আছে, আমরা ওটাই কিন্তু পাশাপাশি লিখতাম। আমাদের যখন প্রজেক্ট করতাম মাইক্রো প্রসেসর 8085 এর, তখন কিন্তু আমরা ওরকম খাতায় লিখতাম কিন্তু, তাহলে এমওভি অ্যাড সাব ধরে না, কথার কথা যে প্রত্যেকটি একটা বাইনারি অপকোড থাকতো, তার বিনিময়ে তার অপকোডগুলো কিন্তু এই অপকোড ট্রান্সলেশন ফেজে কিন্তু সেই অপকোডগুলোকে লেখা আছে। এটা কিন্তু একটা এক্সাম্পল। এমওভি যেটা যে কোনো একটা এ কমা বি, এগুলো একটা ইন্ডিভিজুয়ালি একটা অপকোড থাকতো, আলাদা করে এরকম রাখার দরকার নেই। জাস্ট বোঝার জন্য বললাম, প্রত্যেকটি যে ইনস্ট্রাকশনগুলো বা অপকোডগুলো রয়েছে তার বিনিময়ে তার যে অ্যাকচুয়াল যে বাইনারি অপকোডটা বা হেক্সাডেসিমাল অপকোড থেকে তো বাইনারি হয়, 4 বিটে ভাগ করা হয়, তো ওগুলো কিন্তু আমরা ওইভাবে আমাদের লিখতে হতো। তারপরে বলছে অ্যাড্রেস ক্যালকুলেশন, এই যেটা দেখালাম যে প্রত্যেকটি যে ভেরিয়েবল বা ইনস্ট্রাকশনের এগেনস্টে কোন মেমোরিতে লোড করানো হবে, আমাদের এরকমভাবে লিখতে হতো। ধরো না এই 2000 মেমোরি সেলে আমরা রাখছি মুভ এ কমা বি, তারপরে হচ্ছে ধরো না 2001 মেমোরি সেলে, এইভাবে আমাদের লোড করাতে হতো, যেরকম যে অ্যাড সি, এরভাবে লিখতে হতো। তাহলে এই যে কোন মেমোরিতে কোন অপকোড যাবে, সেটা কিন্তু আমাদের এইভাবে এই অ্যাড্রেস ক্যালকুলেশন ফেজে আমাদের তৈরি হয়ে যায়। 5 নম্বর হচ্ছে হ্যান্ডলিং লিটারেলস এবং কনস্ট্যান্ট, যদি কোনো কনস্ট্যান্ট ভ্যালুস থাকে, যেরকম আমরা লিখতাম না, যেরকম এক্সাম্পল দেখলি হয়েছে এমওভি এ কমা 5, এটা কি, এটা ওয়ান কাইন্ড অফ কনস্ট্যান্ট ভ্যালু, এর জন্য একটা স্পেসিফিক মেমোরিকে রিজার্ভ করতে হবে। তো সেই মেমোরিটা কোন মেমোরি হবে, আমাদের ছিল লোয়ার ছিল লোয়ার নিবেল ছিল, হায়ার নিবেল ছিল, এইভাবে আমাদের রেজিস্টারে রাখা হতো। যেহেতু 8 বিটের রেজিস্টার থাকতো, 8086 এর 16 বিটের রেজিস্টার থাকতো, তো এইগুলো আমরা এইভাবে আমাদের আলটিমেটলি তাদের মেমোরি যে স্পেসগুলোকে এইভাবে আমাদের রিজার্ভ করে রাখতে হয়।
তারপর হচ্ছে আমাদের ফরওয়ার্ড রেফারেন্সেস কথা বলছি, যেখানে অনলি ইন 2 পাস, এটা কিন্তু 2 পাসে অ্যাসেম্বলারিতেই হয়, কিন্তু 1 পাসে হয় না এই স্টেপটা, যেখানে যতগুলো তার লেভেলসগুলো রয়েছে ফরওয়ার্ড রেফারেন্স, তার এগেনস্টে তার পার্টিকুলার যে মেমোরি অ্যাড্রেসগুলো সেটাকে রিজার্ভ করা, কোথায় কি ডিক্লেয়ার করা হচ্ছে সেটাকে দেখা, যেরকম জেএমপি এন্ড, যে এন্ডটা কোথায় যাচ্ছে কি বৃত্তান্ত। ফার্স্ট পাসে আমরা করলাম যে এন্ড বলে একটা পরবর্তীকালে ডিফাইন আছে, এবং সেকেন্ড পাসে তার কারেক্ট অ্যাড্রেস, মানে এই যে গল্পটা, এই এন্ডটার এর মেমোরি অ্যাড্রেসটা কি, ধরুন না কথা বলছি 2010, তাহলে এই এন্ডের জায়গায় অ্যাকচুয়ালি 2010 বসবে, মানে এই মেমোরিতে আমাকে জাম্প করতে হবে, এন্ড দিয়ে একটা লেভেল দিয়েছে, লেভেলটার বিনিময়ে আমাকে মেমোরি অ্যাড্রেসটা লিখতে হয়। এই হচ্ছে বেসিক আইডিয়া। আর 7 নম্বর ফেজে কি আলটিমেট যেটা মেশিন কোড জেনারেশন, প্রত্যেকটি অপ কোডের রেসপেক্টে আমাদের বাইনারি কোড যেটা হয় সেটা জেনারেট হয়ে গেল। তো এটা এইভাবে কিন্তু আমাদের আলটিমেটলি 7খানা ফেজে, একটা ফেজ কিন্তু 2 ফেজে হয়, 1 ফেজে হয় না, বাকি মোটামুটি সবতেই হচ্ছে। তো এটা হচ্ছে একটা সিম্পল একটা অ্যাসিং লেভেল কোড দেওয়া রয়েছে, মুভ স্টার্ট দিয়ে মুভ কি অ্যাড সি জাম্প এন্ড, এরকম তার কিছু কোড দেওয়া রয়েছে। এইভাবে তার স্টেপ বাই স্টেপ টোকেনসে সিম্বল ব্রেক করলাম, অপকোড ফেচ করলাম, অপকোডের যে রেসপেক্টে যে হেক্সাডেসিমাল ভ্যালুগুলো নিলাম, অ্যাড্রেস টেবিলে ক্যালকুলেশন হলো, ফরওয়ার্ড রেফারেন্সেস মার্ক করা হলো, মেশিন কোড জেনারেট করা হলো। এই হচ্ছে ব্যাপার। কিন্তু এখান থেকে প্রশ্ন কিন্তু সেই দিয়েছে 1 পাস অ্যাসেম্বলার থেকে প্রশ্ন দিয়েছে, আর 2 পাস অ্যাসেম্বলার। প্রশ্নটা কি এসেছিল 2016 সালে সেটাও বলে দিই, যে 2 পাস অ্যাসেম্বলারের যে ফার্স্ট হাফে কি আউটপুট দেয়, মানে প্রথম হাফে যে গল্পটা হয় সেখানে হয় আমাদের সিম্বল টেবিল তৈরি করা হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে যে প্রশ্নটা দিয়েছিল 2016 সালে, যে ফার্স্ট পাস কমপ্লিটের যে আউটপুটটাতে আমরা কি পাই, সিম্বল টেবিল কিন্তু পাই। এই হচ্ছে ইম্পর্টেন্ট কথা, 2016 সালে একটা প্রশ্ন বলে দিলাম। তো এই গেল আমাদের অ্যাসেম্বলারের পুরো যাবতীয় কথাবার্তা। এবার চলে আসলাম যে লিঙ্কার। লিঙ্কার কি জিনিস? লিঙ্কারও কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা প্রোগ্রাম, যার কাজ কি আমাদের মাল্টিপল ফাইলকে আমাদের লিঙ্ক করানো, কম্বাইন করা, ডিফারেন্ট পার্ট অফ কোড, সেটা আমাদের ডেটা হতে পারে ইন্টু আ সিঙ্গেল এক্সিকিউটেবল ফাইল, যেটা প্রোগ্রামে আমাদের কম্পিউটারে রান করছে। যেরকম এক্সাম্পল যদি এটার পুরো জিনিসটার একটা জিস্ট আমি কথা বলি, যে লিঙ্কারের মেন কাজটা কি, যে আমরা সিতে যখন লিখি প্রিন্ট এফ, স্ক্যান এফ, তার এগেনস্ট একটা হেডার ফাইল ইউজ করছি stdio.h। তো অ্যাকচুয়ালি এই প্রিন্ট এফ স্ক্যান এফ এর যে আলটিমেট যে মানে কাজটা, এটা কিন্তু কোনো একটি হেডার ফাইলে লেখা রয়েছে। তো এবার লিঙ্কারের কাজটা কি, আলটিমেটলি ওইখান থেকে গিয়ে ওর পার্ট অফ কোডটা নিয়ে তোমার কোডের মধ্যে পেস্ট করে দাও। যেটা কখনো এক্সাম্পলটা দেখবে, যদি কখনো কোনো কম্পাইলারে যদি দেব C++-এ যদি সি এর কোনো প্রোগ্রাম লিখবে, তুমি যে কোডটা লিখেছো .c ফাইলটার ধরে নাও সাইজ হবে 4 KB, এবার .exe ফাইলটার যেটা সাইজ হবে ধরে নাও 100 KB, এরকম ব্যাপারটা। মানে এতটা সাইজ বাড়ছে কি করে, যেরকম যেটুকু আমাদের দরকার কোডগুলোকে লিঙ্ক করানো হয়, যেটাকে ইন্ডিপেন্ডেন্টলি রান করার জন্য। ঠিক আছে, তাহলে লিঙ্কার ইন জেনারেল তাহলে কাজ কি, লিঙ্কার জয়েন দ্য পিস অফ কোড টুগেদার, মেক শিওর এভরিথিং ওয়ার্ক প্রপারলি। যেটুকু দরকার একটা কোডকে চালানোর জন্য, শুধু ওই লাইব্রেরি ফাইল লিঙ্কিং এটাই শুধু কাজ না, যাবতীয় জিনিস। এই যে exe ফাইল যখনই আমি চালাই, সঙ্গে সঙ্গে চাইলে ওটাকে নর্মালি ওই কোডটা না চালিয়েও আমি চালাতে পারি। যদি কখনো ক্লিক করে ডবল ক্লিক করে দেখো exe ফাইলগুলো যে সি থেকে যেটা জেনারেট করা হয়, সি এর আলটিমেটলি যে আউটপুটটা হয় যেটা .exe ফাইল, ওটাকে ডবল ক্লিক করলে চালানো যায়, বাট ওটা চলবে না, কেন কি আমরা কোনো গেট সি বলে ক্যারেক্টার কোনো দিইনি। ওই গেট সি বলে ফাংশনটা দিলে, গেটেস এই ফাংশনটা গেটেস না গেট সি বলে ফাংশনটা লিখলে তাহলে স্ক্রিনটা হোল্ড থাকবে, মানে তুমি স্ক্রিনটাকে দেখতে পাবে, তখন লিখলে মোটামুটি একটা আইডিয়া পাবে। তো শুধু এই যে স্ক্রিনটা আসছে, এই স্ক্রিনটা কিভাবে আসে তার জন্য কিন্তু অনেক কোড লিঙ্ক হয়েছে, যেগুলো একটা কোডকে সাকসেসফুল রান করানোর জন্য যা যা জিনিস দরকার সেটা কিন্তু আমাদের লিঙ্কারের দায়িত্বটাকে লিঙ্কিং করা। তাহলে আমাদের কি বলছে, ওয়াই ডু ইউ নিড লিঙ্কার, লিঙ্কারের দরকারিতা কেন আছে। when we write a big program but it may split into multiple file, এক হতে পারে একটা বড় প্রোগ্রাম মাল্টিপল ফাইলে ডিভাইড করা রয়েছে, কিছু আমাদের প্রিরিটেন কোড যেটা লাইব্রেরিজ বলা হচ্ছে অলরেডি লেখা রয়েছে, সেগুলো আর লিখছি না, অলরেডি ওখান থেকে টেনে নিচ্ছি। কিছু ফাংশনস আর ভেরিয়েবল যেটা অন্য কোনো ফাইলে রয়েছে, তো অনেক কিছুই করেছি আমরা, অন্য কোনো ফাইলে কোনো ডিফাইন করা যে কোনো ফাংশন, সেখান থেকে আমরা ইউজ করলাম। তো এই জিনিসগুলো যদি লিঙ্ক করতে তখন কিন্তু আমাদের লিঙ্কারে কিন্তু গল্প চলে আসে। The linker makes sure all these part comes together into a final program, মানে একদম ফাইনাল প্রোগ্রামে যাতে এই সব পার্টগুলো যেগুলোই আমাদের মানে ডিসক্রিট অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেগুলো সব জায়গায় একটা জায়গায় লিঙ্ক করানোর কাজটাই হচ্ছে আমাদের লিঙ্কারের কাজ হয়ে যায়। তো হোয়াট ডাজ আ লিঙ্কার ডু, লিঙ্কারে কি কাজ করে, মেইন জবটা কি, কম্বাইনিং অবজেক্ট ফাইল, যেটা আমরা অলরেডি জানি যে .obj ফাইলগুলো কম্বাইন করা, যে আফটার কম্পাইলেশন ইউর কোড বিকাম অবজেক্ট ফাইল। যে কোনো জায়গায় যেরকম সিতেও দেখেছি আমরা, যে প্রথম যে আমরা সি লিখি .c ফাইল লিখি, সেখান থেকে .obj ফাইল হয়, সেখান থেকে ওবিজের মধ্যেই কিন্তু আমাদের লিঙ্কার কাজ করে। ঠিক আছে, লিঙ্কার কাজ করে কি তৈরি হয়, .exe ফরম্যাটের ফাইল তৈরি হয়। তো এই যে গল্পটা,
তো ওবিজে যে ফাইলটা যে আসছে আফটার কম্পাইলিং, সেই লিঙ্কার কম্বাইন দোজ ওয়ান অর এক্সিকিউটেবল ফাইল, মানে এই যে ওবিজে ফাইলগুলোকে, হয় এখানে হতে পারে মাল্টিপল ওবিজে ফাইল রয়েছে, বা ওবিজে ফাইলের মধ্যেও আমাদের যে প্রিন্ট এফ যে এটা রয়েছে স্টার যে কোডটা, সেটা ওটা ওবিজে ফাইল থেকেই নিয়ে আসা হচ্ছে। এগুলোকে কম্বাইন করে একটা এক্সিকিউটেবল ফাইল তৈরি করাটা, ঠিক আছে। রিজলভিং সিম্বল, ফাংশন অ্যান্ড ভেরিয়েবল ডিক্লেয়ার ইন ওয়ান ফাইল মাইট ইউজ ইন আদার। একটা ফাইলে ধরে না কোনো একটি ফাইলে আমাদের হেডার ফাইলে আমরা কোনো একটি ফাংশন প্রিন্টএফ ইউজ করেছি, সেই যে ফাংশনটা আমি আমার কোডে, আমার নিজস্ব কোডে আমি ইউজ করছি, তো তার জিনিসগুলোকে সেখান থেকে কিন্তু নিয়ে আসা। লিঙ্কার ফাইন্ড কারেক্ট অ্যাড্রেস ফর ইচ ফাংশন ভেরিয়েবল, প্রত্যেকটি ফাংশন ভেরিয়েবল জন্য তার কিন্তু কারেক্ট অ্যাড্রেসও কিন্তু আমাদের মোটামুটি আমাদের লিঙ্কার কিন্তু খুঁজে বার করে। যেরকম এক্সাম্পল একটা রয়েছে, যেমন ফাইল 2 এর মধ্যে আমরা এটা লিখেছি হ্যালো বলে একটা ফাংশন, তার কাজ লিখেছি, আর ফাইল 1 এর মধ্যে আমাদের হ্যালোটাকে কল করছি, তাহলে লিঙ্কার তো এখান থেকে খুঁজে নিয়ে এখানে টানবে, নাহলে হবে কি করে। দেখো ফার্স্ট কি বলছে, দ্য লিঙ্কার দ্য কম্পাইলার কম্পাইল বোথ দ্য ফাইল বাট দ্য লিঙ্কার কানেক্টস দ্য হ্যালো অ্যান্ড কল দ্য অ্যাকচুয়াল কোড। এই যে কানেকশনটা করা, মানে এখান থেকে পুরো কোডটাকে তুলে এনে এই নিজের ফাইলে বসানো, এই বিনিময় ফাংশন কল মানে সেখান থেকে কাজ করিয়ে আনবে না, সেটা সে তার কোডটা এখানে নিয়ে চলে আসবে, এইভাবেই ফাইলের সাইজটা বড় হচ্ছে। এটাই অ্যাকচুয়ালি কিন্তু আমাদের ওয়ান কাইন্ড অফ লিঙ্কারের কাজ। তো সেই দাঁড়িয়ে 2 নম্বর ফেস প্রথমে আমরা একটা মিস করে গেছি, হ্যাঁ ঠিক আছে, 2 নম্বর দেখলাম রিজলভিং। 3 নম্বর বলছে আমাদের লাইব্রেরি লিঙ্কিং, যেটা আমরা বললাম এই যে প্রিন্ট এফের যেটা সবসময় এক্সাম্পল, যে stdio.math.ch stdio.stdio.h, এই যে আমাদের হেডার ফাইলগুলোকেও কিন্তু চাইলে আমাদের কোডে আমাদের স্ট্যান্ডার্ড লাইব্রেরি ইউজার ডিফাইন লাইব্রেরিগুলোকে লিঙ্কিং করা। ইট অ্যাড অনলি দ্য পার্ট দ্যাট নিডেড নট দ্য ফুল লাইব্রেরি, মানে কথার কথা বলছি, কোনো একটি ফাইলের মধ্যে আমাদের অনেকগুলো ফাংশন লেখা রয়েছে, তার মধ্যে একটা ফাংশন আছে প্রিন্ট এফ, তাহলে আমাদের কথা কি এই পুরো যে পুরো ফাইলটাকে ইনক্লুড করবো না, যেটুকু দরকার আমার যেখানে যে ফাংশনটা রান করেছি মানে যে ইউজ করেছি সেই ফাংশনের পার্টটাই সে কিন্তু এখানে লিঙ্ক হয়ে যায়। তো সেই সূত্রে আমরা এইভাবে কিন্তু লিঙ্কিং করতে পারি আমাদের যে লাইব্রেরি ফাইলসগুলোকে। লেটস সে ইউ হ্যাভ আ প্রোগ্রাম উইথ 2 ফাইল, যেরকম main.c আর ম্যাথ util.c, দুটো ফাইল এরকম প্রোগ্রাম রয়েছে। তো কম্পাইলার দুটো ফাইলকে তো আমাদের অবজেক্ট ফাইল কনভার্ট করবে, বাট লিঙ্কার কি দুটোকে কম্বাইন করে একটা main.exe কিন্তু আমাদের তৈরি করে দেবে। লিঙ্কিংও দু রকম ভাবে হয়, একটাকে বলা হয় স্ট্যাটিক লিঙ্কার বলা হয়, এটাকে বলা হয় ডাইনামিক লিঙ্কার। স্ট্যাটিক মানে লিঙ্ক অল কোড অ্যাট কম্পাইল টাইম, মানে কম্পাইল করার সময় সব কোডকে লিঙ্ক করে দিয়ে দিচ্ছে, তাতে কি একটা লার্জ ফাইল ক্রিয়েট হয়, এটাকে ইন্ডিপেন্ডেন্টলি যে কোনো জায়গায় কিন্তু চাইলে তোমরা করতে পারো। এখানে চলার জন্য কিন্তু এক্সটার্নাল ফাইলের কোনো সাপোর্ট লাগে না। আমরা যখন একটা ইএক্সি ফাইল তৈরি করি এমনভাবে তৈরি হয়ে যায় যেটা আমি যে কোনো এনভায়রনমেন্টে যে কোনো মেশিনে চাইলে আমি ডবল ক্লিক করলেই চলবে, এরকম ধরনের গল্পটাকে বলে স্ট্যাটিক লিঙ্কিং, যেখানে আর রান করার সময় কোনো রকম তোমার এক্সটার্নাল কোনো সাপোর্ট লাগছে না, যেখানে ফাইলের সাইজ অনেক বড় হয়ে যায়, এটাকে বলা স্ট্যাটিক লিঙ্কার, ঠিক আছে। আর ডাইনামিক লিঙ্কার কি বলছে, যেখানে তোমার রান টাইমেও কিছু ফাইল দরকার থাকলে আমাদের লিঙ্কিং করতে হতে পারে, পুরোটা কম্পাইল টাইমে করা হয় না, পুরো লিঙ্কিংটা হয় না, যেটুকু দরকার করা হলো, বাট রান টাইমের তাহলে যদি তোমার কোনো কিছু দরকার মনে হয় সেটা তোমাকে আলাদা করে লিঙ্ক করাতে হবে। যেটা অনেক সময় এরকম গল্পটা দেখা গেছে যে আমাদের ডিডিএল ফাইল .ddl ফাইল ওটা ফাইল আছে, .so ফাইল, এসো ফাইলটা তো আমরা দেখিনি, ডিডিএল ফাইলটা আমরা অনেক ইউজ করেছি। কোনো সফটওয়্যার চালাতে গেলে কিন্তু আমাদের এরকম ধরনের ডিডিএল ফাইলের আমাদের দরকার পড়ে, তখন আলাদা করে ইনস্টল করতে হয় আমাকে, যে directx.ddl এরকম ফাইলের নাম আছে। অনেক সময় অনেক সফটওয়্যার চালাতে গেলে, অনেক গেম চালাতে গেলে আমাদের এই ফাইলগুলোকে লাগাতে হয়, মানে আমাদের ইনস্টল করতে হয়। তো সেই সূত্রে দাঁড়িয়ে কি, এগুলো হচ্ছে শেয়ার্ড লাইব্রেরি, এগুলো কিন্তু রান টাইমে এগুলোর হেল্প দরকার, মানে যখন কোডটা চলছে, যে কোনো একটা অ্যাপ্লিকেশন চলছে, যখন আমরা কোনো প্রোগ্রাম লিখি, এখন তো জেনে গেছি সেটাকে আমাদের কি বলা হয়, আমাদের ওয়ান কাইন্ড অফ মানে কালেকশন অফ প্রোগ্রামকেই সফটওয়্যার বলা হয়। তো সেই প্রোগ্রামটা চলাতে গেলে কিন্তু আমাদের এই ফাইলটা এক্সটার্নালি সাপোর্ট লাগবে, এটা কিন্তু আমাদের রান কম্পাইল টাইমে লিঙ্ক করেনি, কেন ফাইলের সাইজ নাহলে অনেক বেড়ে যাবে। এখানে এইরকম ধরনের ডাইনামিক লিঙ্কিং কি হয়, ফাইলের সাইজটা ছোট হয়, বাট এখানে এক্সটার্নাল লাইব্রেরি দরকার চালানোর জন্য, মানে ওই ডিডিএল ফাইলটা না হলে তুমি কিন্তু কেউ চালাতে পারবে না। এই গল্পগুলো কিন্তু এখানে খুব বড় একটা ইম্পর্টেন্টের পার্ট হয়ে গেল, এখান থেকে আইডিয়া আমরা পেয়ে গেলাম লিঙ্কারে। এবার নেক্সট চলে গেলাম যে লোডার। লোডারের কাজ কি, লোডার হচ্ছে, লোডার ইজ আ সিস্টেম প্রোগ্রাম দ্যাট লোড দ্য এক্সিকিউটেবল ফাইল created by the linker into the main memory RAM so that CPU can run it। এবার এই পুরো জিনিসটাকে বুঝতে গেলে একটা ওভারভিউ আমি গল্প বলবো। এই যে ধরো না আমরা এই দেব C++ দেখতে পাচ্ছ আমার নিচে রয়েছে, এই দেব C++ ধরো না খুলে তুমি একটা সি এর ফাইল এরকম লিখেছো, লিখে আমাদের উপরে এখানে দেখবে কম্পাইল আর রান বলে একটা বাটন থাকে, যারা ব্যবহার করেছো এই ডাটা মোটামুটি জানবে। তো কম্পাইল রানে ক্লিক করার পর প্রথমে কি হয়, এই কোডটাকে আমাদের কিসে কনভার্ট হলো, .obj তে কনভার্ট হয়, এটুকু তো ক্লিয়ার। সেখান থেকে আমাদের লিঙ্কার যতগুলো লিঙ্ক করে আমাদের কি তৈরি করে, .exe। এবার exe তৈরি করার পর কিন্তু আমাদের বসে যায় না, হুট করে আমাদের আউটপুট স্ক্রিনটা কিন্তু সাইডে চলে আসে। এই যে আউটপুট স্ক্রিনটা চলে আসে কিভাবে, এটা কিন্তু লোডারের দায়িত্ব।
হ্যাঁ, এটা যে লোডারের দায়িত্ব, মানে যেই ফাইলটা লিঙ্ক করে ইএক্সি ফাইল অব্দি নিয়ে গেল আমাদের লিঙ্কার তৈরি করে, তো সেটাকে যখন চালানোর জন্য আমাদের লোডারের মানে দায়িত্ব পড়ে। লোডার কিন্তু আমাদের মেন মেমোরির মধ্যেই বসে থাকে। তাহলে এটা এখান থেকে একটা প্রশ্ন দিয়েছিল যে লিঙ্কার লোডার এগুলো কোনটা মেন মেমোরিতে সবসময় অ্যাক্টিভেট থাকে। লোডার কিন্তু সেই এমন একটি আমাদের প্রোগ্রাম যেটা মেন মেমোরি মানে র্যামের মধ্যেই রয়েছে। তার কাজ কি, যেটা লিঙ্কাররা লিঙ্ক করে দেয় সেটাকে লোড নিয়ে আসে কোথায়, র্যামের মধ্যে নিয়ে আসে, যাতে এক্সিকিউশন শুরু হতে পারে। কেন কি আমরা যেগুলো লিখছি সেটা কোথায় লিখছি, এগুলো সব আমরা হার্ড ডিস্কের মধ্যে লিখছি। আমাদের সবকিছু আমাদের ফাইল সেভ কোথায় হয়, নয় সি ড্রাইভ বলবো, নয় ডি ড্রাইভ বলবো, নয় ই ড্রাইভ বলবো। এগুলো ড্রাইভ আমরা মোটামুটি দেখে এসেছি। তো ড্রাইভগুলো কোথায় রয়েছে, এই ড্রাইভগুলো রয়েছে হচ্ছে আমাদের হার্ড ডিস্কের মধ্যে। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের যখন হার্ড ডিস্ক থেকে তুলে কে নিয়ে আসবে, লিঙ্কার তো লিঙ্ক করে একটা ইএক্সি ফাইল দিয়ে দিল। লিঙ্কারের কাজ কিন্তু এখানে শেষ, কম্পাইলার কম্পাইল করলো, অ্যাসেম্বলার থেকে এ করলো, যার জব তারা এক্সিকিউট করলো। লিঙ্কার অব্দি কাজ ছিল, পুরো ইএক্সি অব্দি রেডি হয়ে গেল। এবার ইএক্সিটাকে চালাবো কি করে, লোডারের সাহায্যে। লোডার কোথায় বসে আছে, র্যামের মধ্যে বসে রয়েছে। ওখানে ওর কাজ কি, তুলে আনা ওটাকে হার্ড ডিস্ক থেকে, আমাদের ওর কপিটা তুলে আনছে কোথায়, আমাদের হার্ড এর মধ্যে, র্যামের মধ্যে, যাতে সিপিইউ ওখান থেকে এক্সিকিউশনে পরবর্তীকালে পাঠাতে পারে। তো ওয়াই ডু ইউ নিড লোডার, লোডার কেন দরকার? আফটার আ প্রোগ্রাম ইজ কম্পাইলড অ্যান্ড লিঙ্ক, যেই প্রোগ্রামটা কম্পাইল এবং লিঙ্ক হয়ে গেল, ইট বিকেম অ্যান এক্সিকিউটেবল ফাইল। যেটা অলরেডি আমরা দেখে এসেছি, কম্পাইল হওয়া, লিঙ্ক হওয়া মানেই লিঙ্কার লিঙ্ক করে দেওয়া মানে একটা এক্সিকিউটেবল ফাইল হয়ে যায়। বাট জাস্ট হ্যাভ দ্য ফাইল ইজ নট এনাফ। এই ফাইলটা থাকলেই যে সবকিছু হবে এরকম কোনো ব্যাপার না, বাট সেটা সিপিইউর কাছে পাঠাতে হবে। সিপিইউ ক্যান নট এক্সিকিউট ইট ফ্রম দ্য ডিস্ক, সেটা সবসময় বলেছি। সিপিইউ কখনোই কিন্তু হার্ড ডিস্কের সঙ্গে কথা বলে না। তাই জন্য এটাকে আমাদের কোথায় নিয়ে আসতে হবে, ওটাকে মেন মেমোরির মধ্যে কিন্তু আমাদের নিয়ে আসতে হবে। মেন মেমোরিতে নিয়ে আসলে কি হবে, তাহলে হোয়াট ডাজ লোডার ডু, লোডার কি করছে, ব্রিং দ্য প্রোগ্রাম ফ্রম ডিস্ক টু র্যাম, মানে হার্ড ডিস্ক থেকে আমাদের র্যামের মধ্যে যখনই নিয়ে আসার গল্প যখন চলে আসে, তখন আমাদের লোডারের কথা কিন্তু চলে আসবে। লোডার কিন্তু ইটসেলফ কিন্তু র্যামের মধ্যেই বসে রয়েছে, ঠিক আছে। ওর কাজ হচ্ছে এখান থেকে তুলে নিয়ে এসে র্যামের মধ্যে রাখা, এই হচ্ছে বেসিক গল্প। তো সেটা অ্যাক্সেস নেসেসারি মেমোরি এরিয়া, যেটুকু দরকার মেমোরি তাকে চালানোর জন্য সেটুকু তাকে দিয়ে দেওয়া এবং এই প্রোগ্রামটা স্টার্ট করে দেওয়া। তাহলে আমরা তো এটাই দেখি, আমরা যখনই কম্পাইল প্লাস রান বাটনটা প্রেস করি, আমাদের সবকিছু কম্পাইল হয়, সেভ করা হলো, সেভ করে কম্পাইল হলো, কম্পাইল হয়ে যাওয়ার পর সব সাকসেসফুলি কিছু না থাকলে আমাদের সঙ্গে সঙ্গে আউটপুট স্ক্রিনটা চলে আসছে। আউটপুট স্ক্রিন চলে আসা মানে ওটা রান করছে তখন। তো সেই সূত্রেই মেন গল্পটা। তাহলে আমাদের চলে আসবে আর ফাংশন অফ লোডার। লোডার কিভাবে, তার ফাংশন কি, কিভাবে কাজ করছে বলতে পারো। মনে করেন লোডিং করা, কপি দ্য প্রোগ্রাম ফ্রম হার্ড ডিস্ক টু র্যাম, হার্ড ডিস্ক থেকে র্যামে কপি করছে, ছবিতে দেখালাম। অ্যালোকেশন, তার জন্য একটা রিজার্ভ মেমোরি স্পেস করছে, তার কোডের জন্য ডেটা স্ট্যাক, এগুলো কিন্তু অলরেডি ওএসে পড়ে এসছে। আমাদের মেমোরি কিন্তু 4টে সেগমেন্ট থাকে, কোড সেগমেন্ট বলেছিলাম, ডেটা সেগমেন্ট বলেছিলাম, স্ট্যাক সেগমেন্ট বলেছিলাম, হিপ সেগমেন্ট, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি কোড না, এটাকে ওয়ান কাইন্ড অফ টেক্সট সেগমেন্ট আমরা ওখানে বলেছিলাম, আমরা যেটা আমাদের ওএসএ পড়াশোনা করেছিলাম। টেক্সট সেগমেন্ট, ডেটা সেগমেন্ট, স্ট্যাক এবং হিপ সেগমেন্ট আমাদের ছিল। তাহলে সেখানে তার যেটুকু দরকার সে মেমোরিগুলোকে অ্যালোকেট করলো। রিঅ্যালোকেট, যদি কোনো অ্যাড্রেসের ব্যাপার থাকে, অ্যাড্রেস দ্য অ্যাড্রেস ইন দ্য প্রোগ্রাম শুড রান কারেক্টলি, যেটুকু যে অ্যাডজাস্টমেন্টের কিছু ব্যাপার থাকে সেটা করলো। এবার লিঙ্কিং করলো। এবার লিঙ্কিংটা কোথায়, এটা কিন্তু অপশনাল ফেস। দেখো লোডার এখানে এসে লিঙ্কিং করছে, যদি না এটা ডাইনামিক লিঙ্কিং হয়। দেখো আমি লিঙ্কিংও পড়েছিলাম, দুরকম লিঙ্কিং এর কথা। একটা হচ্ছে স্ট্যাটিক লিঙ্কিং, যেখানে সবকিছু করে দেওয়া রয়েছে, শুধু চালাবো এসে। এখানে তা না, এখানে সবকিছু করে দেওয়া নেই, সব রেডিমেড নেই, এখানে কিছু হালকা কিছু কিন্তু রান টাইমেও দরকার পড়ে। তাহলে এখানে যদি কিছু লিঙ্কিং দরকার পড়ে, লিঙ্কিংটা কে করে, লোডার লিঙ্কিং করে। হ্যাঁ, তাহলে এখানে ডাইনামিক লিঙ্কিং এর যে প্রসিডিওরের গল্প ছিল, এই কাজটা তো লোডারই নিয়ে আসতে হবে না, কোন ফাইলটা সেটাও কিন্তু হার্ড ডিস্কে পড়ে রয়েছে, সেটাও কিন্তু করলে করতে হচ্ছে। তারপরে সেই এক্সিকিউশন স্টার্ট করে দেওয়া, মানে এন্ট্রি পয়েন্ট, মানে মেন থেকে কন্ট্রোলটা মেনে সেট করে দেওয়া, সেখান থেকে সবকিছু জিনিসটা এক্সিকিউট করে। এখান থেকে গল্প এক্সাম্পল কি, সাপোজ ইউর প্রোগ্রাম ওয়াজ কম্পাইলড অ্যান্ড লিঙ্কড ইন program.exe, মানে কম্পাইল করে সেটা লিঙ্ক করে একদম ফাইনাল আউটপুট ফাইলটা যে program.exe। তাহলে কিভাবে কাজ হবে, লোডার লোড ইনটু র্যাম, র্যামে লোড করা হবে, অ্যাড্রেস অ্যাডজাস্ট করা হবে, মেন থেকে কাজ শুরু হবে, আর প্রোগ্রাম তখন তারপর থেকেই কাজ কিন্তু শুরু করে দেবে। এবার লোডারও দু রকম হয়, একটাকে বলে অ্যাবসলিউট লোডার। কি বলছে, লোড দ্য প্রোগ্রাম ইনটু আ স্পেসিফিক মেমোরি লোকেশন, মানে একটা নির্দিষ্ট মেমোরি সেলে, এটা ফিক্স রয়েছে, ওখানে এসেই লোড করবে। অল অ্যাড্রেস আর ফিক্সড ডিউরিং কম্পাইলেশন, মানে প্রত্যেকটা কোথায় কি বসবে সবকিছু আগের থেকে কম্পাইলেশন সময় ফিক্স করে দেওয়া হয়, এটাকে বলে অ্যাবসলিউট লোডার। এখানে কিন্তু সিম্পল, বাট এর ফ্লেক্সিবিলিটি নেই, এই হচ্ছে ব্যাপার। তাহলে একটা নির্দিষ্ট যদি লোকেশন সেট করে সেখানে এসেই সব বসে, সবকিছু কম্পাইল টাইমে ফিক্স করে দেওয়া রয়েছে যে এখানে বসবো ওখানে বসবে, তো সেটাকে বলা হয় ওয়ান কাইন্ড অফ অ্যাবসলিউট লোডারের কিন্তু জব রোলস বলতে পারি। তারপরে হচ্ছে আমাদের রিঅ্যালোকেটিং লোডার, যেখানে ক্যান লোড দ্য প্রোগ্রাম ইন এনি মেমোরি লোকেশন, কোনো ফিক্সড কোনো ব্যাপার নেই, যেখানে ইচ্ছা সেখানে আমি চাইলে লোড করাতে পারবো। যদি চাইবো না এখানে লোড করালাম, ঠিক আছে, এখানে চাইলে যে কোনো জায়গায় লোড করাতে পারবো। অ্যাডজাস্ট সেল অ্যাট লোডিং টাইম, মানে লোড
করার সময় আমি চাইলে এটাকে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতে পারি। এটা কিন্তু ওর থেকে কিন্তু মোর ফ্লেক্সিবল, ওটা কিন্তু মোর আমাদের কনজাস্টেড ছিল, যেখানে আমাদের ফিক্স সবকিছু বলে দেওয়া হয়েছিল। কমপ্লেক্স ব্যাপারে বলতে পারি যে সবকিছু প্রথম থেকে প্রেফিক্স ছিল, এখানে তা না। 3 নম্বর হচ্ছে ডাইনামিক লিঙ্কার লোডার, এটা 3 নম্বর পার্ট, যেখানে কিছু আমাদের লাইব্রেরিজ যেটা কিন্তু রান টাইমে লিঙ্ক করতে হয়, যেটা আমি এক্ষুনি বললাম ডাইনামিক লিঙ্কার পড়েছি। তো আমাদের যে ডাইনামিক লিঙ্কারের যেটা পার্টও পড়লাম, ফাংশনও পড়লাম, যে কিছু রান টাইমে যদি কিছু লিঙ্কিং করতে হয় তখন কিভাবে লিঙ্কিং করবো যদি কথা বলি, তখন কিন্তু আমরা ডাইনামিক লিঙ্কিং লোডারের গল্প চলে আসবে। এটা কিন্তু 3 ধরনের, 3টে টাইপসের মধ্যে এটা 3 ধরনের 3 নম্বর টাইপের সামার লোডার, যেখানে রিডিউস দ্য এক্সিকিউটেবল সাইজ, এখানে সাইজটা অনেকটা কম থাকে। আর এগুলো কিন্তু মানে মডার্ন অপারেটিং সিস্টেম কিন্তু এখনকার দিনে ব্যবহার হয়। তো 3টে লোডারের ব্যাপারেই মাথায় রাখতে হবে। একটা স্ট্যাটিক, যার স্পেস কিন্তু ফিক্সড রয়েছে, মানে এরিয়া এই এরিয়াতেই এই লোকেশনেই হবে, রিঅ্যালোকেটিং এরকম ব্যাপার নেই, যে কোনো জায়গায় করতে পারি। আর ডাইনামিকের মানে যেটা আমরা ডাইনামিক লিঙ্কিং দিয়ে যেসব ফাইল তৈরি হচ্ছিল তাকেও তো লোড করাতে হবে, তো সেরকম ধরনের কিন্তু লোডারকে বলা হয় ডাইনামিক লিঙ্কিং লোডার। এই হচ্ছে বেসিক 3 রকমের লোডারের গল্প বলে দিলাম, এর থেকে বেশি আর দরকার নেই। পরে চলে আসছি ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার খুবই সোজা, যে কিনা এক একটা লাইন করে পড়ে সেটাকে এক্সিকিউট করে। কম্পাইলার কিভাবে কাজ করে, এটা পার্থক্য। কম্পাইলার পুরো জিনিসটাকে পড়ে ওটাকে ওই পুরো জিনিসটা তারপরে কাজ শুরু করে, কিন্তু এখানে তা হয় না। মানে এটা আলটিমেটলি কাজ শুরু করে কথাটার মানে কি, কম্পাইলার পুরো জিনিসটা পড়ে তার যাবতীয় সবকিছু দেখে নেয় যে ঠিকঠাক আছে কিনা, তারপর কিন্তু সেটা তার যে আমাদের লোয়ার লেভেলে কনভার্ট করা হয় বা মেশিন কোডে কনভার্ট করা হয়। বাট ইন্টারপ্রিটার একটা করে লাইন পড়বে, যদি এই লাইনটা ঠিক হয় সেই লাইনটার এগেনস্টে তার যে মেশিন লেভেল কোড ধরে না এরকম ভাবে জেনারেট করে দিবে। এই হচ্ছে ইন্টারপ্রিটারের আমাদের ওয়ার্কিং প্রিন্সিপাল, যেটাই পার্থক্য হয় আমাদের কম্পাইলারের সাথে। কম্পাইলার পুরো জিনিসটা যদি ঠিক থাকে, তার মানে গ্রামাটিক্যাল এরার, সিনট্যাক্স, সিম্যান্টিক, যেগুলো আমরা পড়ে আসলাম, সিনট্যাক্ট অ্যানালাইসিস, সিম্যান্টিক অ্যানালাইসিস, যদি সব ঠিকঠাক হয় তারপরে কাজ শুরু হবে। কিন্তু এখানে তা গল্প নেই, এখানে একটা লাইন ঠিক থাকলে তার কাজ শুরু হয়ে যাবে। ইন্টারপ্রিটারকে ট্রান্সলেট অ্যান্ড রান ইউর কোড ওয়ান লাইন অ্যাট টাইম, একটা লাইন পড়বে, তার বিনিময়ে সেটাকে কনভার্ট করে সেটার কাজ কিন্তু এক্সিকিউট করে চলে আসবে। তা কোথায় আমরা নর্মালি ইন্টারপ্রিটার খুব ব্যবহার করি বা করলে ভালো, যেখানে ইন্টারমিডিয়েট রেজাল্টটা কোডের থেকে দরকার। পাইথনে তো ইজ অবভিয়াসলি ইন্টারপ্রিটেবল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এবার যদি একটা প্রশ্ন এখানে দিয়ে দেয় যে আমি পরে লিখেছি কোন কোন মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রিটার ব্যবহার করে, যেখানে ধরে দিল সি, ধরে নেওয়া দিল C++, ধরে নেওয়া দিল পাইথন, অল অফ দ্য অ্যাবাভ, তাহলে অ্যান্সার হবে ধরে নেওয়া পাইথন হবে। তাহলে কিন্তু ভাববে না যে পাইথন আমাদের সিলেবাসে রয়েছে। এরকম ধরনের কিছু প্রশ্ন কিন্তু আমাদের আসতে পারে, যেমন কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রিটেবল ভাবে কাজ করে সেটা জানবো। যে কোনো একটা কথা বলি, যে কোনো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, এই কথাটা এখান থেকে ক্লিয়ার চলে আসি, যে কোনো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ কিন্তু আমাদের ইন্টারপ্রিটার কিন্তু কাজ করে। আর একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে ইন্টারপ্রিটার এবং কম্পাইলার দুটোকেই কাজ করে, সেটা হচ্ছে জাভা। কিন্তু ঠিক আছে, জাভার ইন্ডিভিজুয়াল অনেক বড় আর্কিটেকচারের গল্প রয়েছে, বাট আমি বলে দিলাম জাভা হচ্ছে এমন একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে তার ফার্স্ট ফেজে কম্পাইলেশন হয় আর সেকেন্ড পেজে ইন্টারপ্রিটার ইউজ করে সেই কাজটা করে। কে কি করে কি বৃত্তান্ত ঢুকলাম না, যেহেতু সিলেবাসে নেই বলে, বাট জাস্ট একটা আইডিয়া হিপ। যদি বাই চান্স এরকম প্রশ্ন দিয়ে দেয় যে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কম্পাইলার ইন্টারপ্রিটার দুটোই ব্যবহার করে, C++, জাভা, পাইথন, তখন অ্যান্সার কিন্তু জাভা হবে। জাস্ট আইডিয়াটা দিয়ে দিতাম। যদি ইজি ডিবাগিং করতে হয়, যেখানে ফাইন্ডিং এরার করতে হয়, সেটাও আমাদের দরকার, বা ইউজ করি ইন্টারপ্রিটার, যেখানে সিম্পল প্রোগ্রাম থাকলেও হয়। যেটা একটা এক্সাম্পল, যেটা পাইথন একটা কোড লেখা রয়েছে, এর ভ্যালু 5, বি এর ভ্যালু 10, প্রিন্ট A+B, এখানে আমাদের পাইথনে কোনো ডাইরেক্টলি ডেটা টাইপ এখানে মেনশন করতে হয় না। এটা তো অটোমেটিক্যালি এটাকে বলা হয় ডাইনামিক টাইপিং বলা হয়, এটাকে ডাইনামিকলি এটা টাইপড হয়ে যায়। এই জন্য স্ট্যাটিক টাইপিং হয় না, যেরকম আমরা ইন্ট লিখতে হয় তাহলে বোঝা যায় এটা ইন্ট, এটা কিন্তু তা করতে হয় না। এটা ডাইনামিক্যালি মানে অটোমেটিক রান টাইমে টাইপটাকে আমরা ডিসাইড করে নিতে পারি, তাই জন্য আমাদের কোনো ডেটা টাইপ লিখতে হয় না। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। সেখানে কিভাবে কাজ করে ইন্টারপ্রিটার, যেখানে প্রথম লাইনটা পড়লো এক্সিকিউট করলো, দ্বিতীয় লাইন পড়লো, এইভাবে একটা করে লাইন পড়ছে, তার বিনিময়ে কিন্তু সেটাকে এক্সিকিউট করে দেওয়া হচ্ছে। এখানে কোনো মেশিন কোড কিন্তু আলাদা করে কোনো স্টোর করা হয় না, ঠিক আছে, লাইন বাই লাইন পড়ছে আর এখানে এক্সিকিউট কিন্তু পরস্পর ভাবে করে দিচ্ছে। এই হচ্ছে আইডিয়া। এই যে ইম্পর্টেন্ট, এটা একটু দেখে নেবে, কেন কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নর্মালি ইউজ করে, যেরকম পাইথন, জাভাস্ক্রিপ্ট, রুবি। আর জাভা আর জাভাস্ক্রিপ্ট কিন্তু দুটো আলাদা জিনিস, যারাই দেখছো এই জায়গায় দাঁড়িয়ে, জাভা কিন্তু এক না জাভাস্ক্রিপ্টের সঙ্গে, হ্যাঁ, দুটো আলাদা কনসেপ্ট। একটা এটা হচ্ছে ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, শুধু আমাদের এতে তৈরি করা হয়, হ্যাঁ। আর জাভা হচ্ছে আলাদা গল্প, জাভা দিয়ে যেটা তৈরি করা সেটা জেএসপি বলা হয়, ঠিক আছে। জাভার ফার্দার যেটা ওয়েব বেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে জেএসপি বলা হয়, জাভাস্ক্রিপ্ট কমপ্লিটলি ডিফারেন্ট। সিনট্যাকটিক্যালও যদি এক থাকে সেটাকে আমরা এক বলতে পারি, প্রথমে সিনট্যাকটিক্যালও এক না কোনোভাবে। তো জাভা আর জাভাস্ক্রিপ্ট কিন্তু এক না।
ঠিক আছে, রুবি, পিএইচপি, ম্যাটল্যাব এগুলো কিন্তু আমাদের সবগুলোই কিন্তু ওয়ান কাইন্ড অফ স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে। তো সেই সূত্রে আমাদের যেখানে ইন্টারপ্রিটার কিন্তু খুব স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে, পাইথন ইন্টারপ্রিটার ইউজ করছে, কিন্তু পাইথন দিয়ে পরবর্তীকালে আমরা জ্যাঙ্গো বলে জ্যাঙ্গো বলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে যেটা দিয়ে আমরা ওয়েব বেস অ্যাপ্লিকেশন বানাতে পারি। জাভাস্ক্রিপ্ট দিয়ে আমাদের নোড জেএস রয়েছে যেটা দিয়ে আমরা আলটিমেটলি আমি ওয়েব বেস অ্যাপ্লিকেশন বানাতে পারি। তো রুবি এরকম গল্প, পিএইচপি তো আমরা রয়েছেই পার্সোনাল হোম পেজ যেটা দিয়ে আমরা বানাতে পারি। এগুলো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের আন্ডারে কিন্তু আসছে। তাই মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিলাম যে এইগুলো রয়েছে, যদি বাই চান্স কোনো এরকম প্রশ্ন করে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি তখন পারবো। অ্যাডভান্টেজ কি হচ্ছে যে ডিবাগাররা ইজি টু টেস্ট হচ্ছে, গুড ফর লার্নিং, এবং স্মল প্রোগ্রাম, ছোট ছোট প্রোগ্রাম লিখে চেক করার জন্য আমরা ব্যবহার করতে পারি। আর এখানে কোনো কম্পাইলার দরকার নেই, তাহলে যে কোনো জায়গায় আমরা রান করে তার রেজাল্টটা ইন্টারমিডিয়েট দেখতে পারি। ডিসঅ্যাডভান্টেজ কি, এখানে কম্পাইলারের থেকে কিন্তু স্লোয়ার দেন কম্পাইল প্রোগ্রাম, মানে যে কম্পাইল প্রোগ্রাম যেরকমভাবে কাজ করে তার থেকে অনেক স্লো হয়ে যায়। কোড রান এভরি টাইম ফ্রম দ্য স্ক্র্যাচ, প্রত্যেকটা মোমেন্ট অফ টাইমে ফ্রম দ্য স্ক্র্যাচ থেকে কিন্তু চলবে, এটা কোনো বিকল্প নেই। এবং তার মধ্যে কিন্তু কোনো ক্যান নট বি ইজিলি ডিস্ট্রিবিউট এজ আ ফাইল, কারণ কি এর কোনো ইন্টারমিডিয়েট কোড থাকে না, মানে কোড দিতে হবে আমাকে, ফাইল তো কিছু নেই, মানে বারবার কোডটা না দিলে আমাকে রান করাতে পারবো না, এর কোনো ইন্টারমিডিয়েট ওবিজে ফাইল নেই, ইএক্সি ফাইল নেই, তো এরকম কোনো ফাইল হয় না। এটা ওয়ান কাইন্ড অফ ডিসঅ্যাডভান্টেজ আমি কিন্তু এখান থেকে বলতে পারি। পরের পাড়ায় চলে গেলাম, মোটামুটি 4টে গল্প শেষ হয়ে গেছে। এবার আমরা আর কিছু খুচকার জিনিস যেগুলো আমাদের রয়েছে সিলেবাসে সেগুলোকে এখানে এই ক্লাসে আমরা কভার করে দেবো। পরে হচ্ছে ফ্লোচার্ট। ফ্লোচার্ট কি জিনিস মোটামুটি একটা জানি, যে অ্যালগোরিদম পড়েছিলাম আমরা ডেটা স্ট্রাকচারে, তাকেই যদি আমরা ভিজুয়াল ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করি, হ্যাঁ, এবং স্টেপ বাই স্টেপ ভিজুয়াল ডায়াগ্রামে যদি সেই কাজটাই করি তাকে বলা হয় ফ্লোচার্ট বলা হয়। তাহলে ফ্লোচার্ট ইজ আ ভিজুয়াল ডায়াগ্রাম দ্যাট শো দ্য স্টেপস ইন আ প্রসেস অর লজিক অফ আ প্রোগ্রাম ইউজিং সিম্বলস অ্যান্ড অ্যারোস। মানে গ্রাফিক্যালি যদি তোমার লজিকটাকে বোঝাতে যাও বা গ্রাফিক্যাল যদি তুমি তোমার অ্যালগোরিদমকে রিপ্রেজেন্ট করতে হয়, তখন কিন্তু আমাদের ফ্লো চার্টে কিন্তু আমাদের সাহায্য নিতে হবে। এই হচ্ছে বেসিক তোমার আইডিয়া। সেখান থেকে আমাদের কি আমাদের প্রশ্ন, দেখো ফ্লো চার্ট তো নর্মালি আমাদের দেবে না, আমাদের দেবে হচ্ছে কিরকম ধরনের সিম্বল আমরা ফ্লো চার্টে ব্যবহার করি। প্রথমেটা যে ওভাল ধরনের হয়, ওভালটা কোনোভাবে ওভাল এখানে নেই যদিও বা, তাই দেখলাম ওভালকে বলা হচ্ছে স্টার্ট বা এন্ড, যখনই ফ্লো চার্ট শুরু করবো শেষ করবো আমরা এই ওভাল দিয়ে শুরু করবো। আর প্যারালোগ্রামটা এটা ডায়মন্ড হয়ে গেছে যদিও বা, ছবিতে ডায়মন্ড না, এটা প্যারালোগ্রামে এরকম দেখতে হয়, ঠিক আছে। এটাকে আমরা ইনপুট এবং আউটপুটের জন্য ইউজ করি, ঠিক আছে। রেক্ট্যাঙ্গেলটা ঠিকই আছে, এটা স্কোয়ার হয়ে গেছে যদিও বা দেখতে ছবিতে, এটা রেক্ট্যাঙ্গেল হচ্ছে এরকম, যেটা আমরা কোনো প্রসেসিং করার জন্য ব্যবহার করি, যোগ বিয়োগ গুণ ভাগ, যে কেন প্রসেসিং ইনপুট আউটপুটের জন্য আমরা এরকম প্যারালোগ্রাম ব্যবহার করি, যেটা দেখতে কিছুটা এরকম হয়, আর প্রসেসিং এর জন্য এরকম ব্যবহার করি। এই ডায়মন্ড যেটা অ্যাকচুয়ালি সেটাকে যে কন্ডিশনের জন্য, কোনো ডিসিশন বা কন্ডিশনের জন্য ডায়মন্ড ব্যবহার করি, আর অ্যারো দিয়ে এটাকে কানেক্ট করি। এটা যে বেসিক আইডিয়া। ফ্লোচার্ট যদি এখান থেকে কোনো প্রশ্ন দেয় তো এর বাইরে আর দেওয়ার ব্যাপার নেই, এই কয়েকটা সিম্বল রয়েছে, এই সিম্বলের উপর থেকে কিন্তু প্রশ্ন এখান থেকে দিতে পারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের সিউডোকোড। সিউডোকোড কি জিনিস, আমরা মোটামুটি অ্যালগোরিদম পড়েছি, তাহলে সিউডোকোড কিছুই না, ইজ আ ওয়ে টু ডিসক্রাইব ইউর প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ ইন প্রোগ্রাম লজিক ইন সিম্পল ইংলিশ ল্যাঙ্গুয়েজ, নট আ অ্যাকচুয়াল কোড। এবার অ্যালগোরিদম, ফ্লোচার্ট এর মধ্যে কি পার্থক্য, অ্যালগোরিদমটা পিওরলি ইংলিশে লেখা হয়, যেখানে পুরোপুরি কোনো রকম কোনো মানে কোডিং এর কোনো ধাঁচই থাকে না বা টাচই থাকে না, যদি বলি কোনো ছোঁয়া থাকে না। কিন্তু সিউডো কোডের মধ্যে এটাও আমরা ইংলিশে লিখছি, আমাদের লজিকটা লিখছি, আমাদের লজিক বলতে গেলে কিরকম কিভাবে কাজটা করবো, মানে স্টেপ বাই স্টেপ প্রবলেম সলভিং অ্যাপ্রোচ সবই আমরা লিখছি, কোনো অসুবিধার বিষয় নেই। বাট এখান থেকে বড় কথা কি আছে, এইটা হচ্ছে এখানটা তোমার কোডের একটা সিম্পল হলেও একটা স্ট্রাকচার কিন্তু পাওয়া যায়, বা এটা একটা হালকা হলেও ধাঁচ কিন্তু থাকে, এরকম ধরনের ধাঁচটাকে ওয়ান কাইন্ড অফ আমরা বলতে পারি হচ্ছে সিউডো কোডের ভাষায় লেখা, ঠিক আছে। যেটাকে মোটামুটি এরকম না যে কোনো পার্টিকুলার কোডিং ল্যাঙ্গুয়েজ মেনটেন করে করছি, বাট কোডের মতন করে কিছুটা লেখা হয়, এরকম যে স্টার্ট ইনপুট এ, ইনপুট বি, সাম ইজ এ প্লাস বি, কিন্তু অ্যালগোরিদমে বলছি ডু দ্য অ্যাডিশন অফ এ অ্যান্ড বি অ্যান্ড স্টোর ইন ভেরিয়েবল সাম। মানে আমি যদি পুরো ইংলিশ ভাষায় বলতাম, ইংলিশে বা বাংলায় যেরকম ভাষায়, দুটো নাম্বারে যোগ করে এখানে রাখো, এটাকে অ্যালগোরিদম বলতাম। বাট যেখানে আমি মোটামুটি একটা সিম্বলিক্যাল রিপ্রেজেন্ট করছি, যেখানে একটা অ্যালগোরিদমিক রিপ্রেজেন্টকে আমরা মোটামুটি কোডের ধাঁচে করছি, বাট কোড লিখছি না, এরকম ধরনের এটাকেই বলা হয় কিন্তু আমাদের সিউডো কোড বলতে পারি। এখানে বেনিফিট কি আছে, ইজি টু আন্ডারস্ট্যান্ড, ফার্স্ট কথা, নো সিনট্যাক্স এরারের কোনো গল্প নেই, তুমি এটা দেখে ইজিলি বুঝতে পারবে কি বলা হচ্ছে। ফোকাস অন লজিক নট দ্য অ্যাকচুয়াল ল্যাঙ্গুয়েজ রুলস, শুধু লজিকটা এখানে ডিপিক্ট করার জন্য, মানে কাজটা কি হয়, কাজটা করবো এটাই দেখা হয়, ল্যাঙ্গুয়েজের কি ধাঁচ ফাঁচ এগুলো কিন্তু আমরা মোটামুটি এখানে দেখি না, ঠিক আছে। এবার যে পার্টটা চলে আসলাম তাকে বলা হয় ডিসিশন টেবিল। কি বলছে, ডিসিশন টেবিল কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট, এখান থেকে মাদ্রাসাতেও প্রশ্ন দিয়েছিল, এখানে খুব ইম্পর্টেন্ট পার্ট এই পুরো জায়গায়। এটা আমরা চট করে আমরা সবগুলো মোটামুটি একটু হলেও যদি জানি, এই জিনিসটা এমন একটা জায়গা যেখানে হয়তো আমরা এখনো এই ব্যাপারে ভাবনা একটু বাকি রয়েছে, তো সেই ভাবনাটাকেই ভাবাবো। এখানে কি বলছে, ডিসিশন টেবিলটা কি জিনিস, এটা হচ্ছে স্পেশাল টেবিল ইউজ টু রিপ্রেজেন্ট কমপ্লেক্স
ডিসিশন মেকিং রুলস। তাহলে কোনো যদি কমপ্লেক্স কোনো ডিসিশন আমাদের নিতে হয় তখন কিন্তু আমরা ডিসিশন টেবিলের সাহায্য নিই। তাহলে তাহলে কি হবে, সিম্পল এবং ক্লিয়ার ফরম্যাটে কনসেপ্টটা আমরা ডিসিশনটা নিতে পারবো এবং আমরা গল্পটাকে বুঝতে পারবো। ঠিক আছে, ইট হেল্প শো দ্য অ্যাকশন টু বি টেক বেসড অন ডিফারেন্ট কন্ডিশন। যেরকম গল্পতে রয়েছে, আমরা ইফ যখন লিখি আমরা কি করি, আমাদের যদি ইফের যে কন্ডিশন হয় তার বিনিময়ে আমরা কি অ্যাকশন পারফর্ম করব সেটাই তো আমরা নর্মালি করি। তাহলে এই জিনিসটাই যদি এখানে কমপ্লেক্স কোনো কন্ডিশন চলে আসে, তার বিনিময়ে কি কাজটা করব, বা অনেকগুলো কন্ডিশন চলে এসছে কোনো জায়গায়, ধরো না কোনো ডিজাইন করতে গেছে, এটা নর্মালি কিন্তু এইসব জিনিসগুলো আমাদের সফটওয়্যার ডিজাইনিং এর যে ফেজে কিন্তু খুব বেশি ব্যবহার করা হয় টুলসগুলোকে। এগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ আ টুল, যেটা তোমাদের সিলেবাসে রয়েছে ডিসিশন টেবিল জিনিসটা। তো সেই গল্পে দাঁড়িয়ে যে কি অ্যাকশন আমি পারফর্ম করব সেটা ডিপেন্ড করবে আমাদের যে আমরা কি আমাদের কন্ডিশন রয়েছে। যদি ওরকম অনেকগুলো কমপ্লেক্স কন্ডিশন হয়ে যায় তখন আমরা ডিসিশন টেবিল স্ট্রাকচার করে কিন্তু জিনিসটা বুঝতে বা সলিউশন করতে চেষ্টা করি। তাহলে প্রথম কথা কিরকম ভাবে হবে, সব একটা এক্সাম্পল দিয়ে দেখাবো, চিন্তার বিষয় নেই। ওয়াই ইউজ আ ডিসিশন টেবিল, কেন ব্যবহার করব। প্রথমে বলছে টু অর্গানাইজ রুলস ইন আ প্রোগ্রাম ক্লিয়ারলি। তো কি কি আমাদের নিয়ম থাকবে প্রোগ্রামে সেটাকে আমরা ক্লিয়ারলি অর্গানাইজ সাজিয়ে গুছিয়ে রাখতে পারছি। টু অ্যাভয়েড কনফিউশন ইন কমপ্লেক্স লজিক, কমপ্লেক্স লজিকের কনফিউশন গুলো, এই যে বললাম না আমি যে অনেকগুলো যদি কমপ্লেক্স ডিসিশন হয়ে যায় তখন আমাদের সমস্যা হতে পারে, তাহলে কনফিউশন যাতে না হয় তাই জন্য আমাদের কনফিউশনটাকে এড়ানোর জন্য আমরা এটাকে ব্যবহার করি। টু এনশিওর অল পসিবল কেস আর কনসিডার, যতগুলো আমাদের কেসেস ছিল মানে কন্ডিশন ছিল সব কন্ডিশনগুলো আমরা মাথায় রেখেছি কিনা, যতগুলো কেস ছিল সেই কেসগুলো সুইচ কেস আমরা কেস ইউজ করি, কেস 1 কেস 2 এভাবে লিখি সুইচ কেসে। তো কতগুলো কেস সবগুলো কেসকে কনসিডার করেছি কিনা সেটা কিন্তু ডিসিশন টেবিলের সাহায্যে আমরা বুঝতে পারি। ভেরি ইউজফুল ইন ব্যাংকিং, বিলিং এবং ইনভেন্টারি অ্যান্ড ইন্স্যুরেন্স সিস্টেমে আমরা এইসব এরকম ধরনের সফটওয়্যার বানাতে গেলে আমরা এরকম ডিসিশন টেবিল দিয়ে সবগুলো গল্প কিন্তু বুঝে যাই। তো প্রশ্ন এখান থেকে আমাদের আসবে, প্রশ্ন এসছে কোথা থেকে, এখান থেকে এসছে স্ট্রাকচার অফ আ ডিসিশন টেবিল। একটা ডিসিশন টেবিলের 4টে মেজর পার্ট হয়। একটাকে বলা হয় কন্ডিশন, দ্য সিচুয়েশন অর চেক। তাহলে আমাদের কন্ডিশন বলে কোনো সিচুয়েশন, কি সিচুয়েশন মধ্যে রয়েছে বা কি কি চেক রাখতে হবে সেটাকে বলে কন্ডিশন বলতে পারি। কন্ডিশন এন্ট্রিজ, ইয়েস অর নো বা ট্রু অর ফলস ফর ইচ কন্ডিশন। কন্ডিশন এন্ট্রি বলতে সেই কন্ডিশনটা ফুলফিল হচ্ছে কিনা, ইয়েস বা নো। ঠিক আছে, অ্যাকশন মানে যেই কন্ডিশনটা হলো তার বিনিময় সিস্টেমটা এখন কি কাজ করবে, হোয়াট দ্য সিস্টেম শুড ডু। এই কন্ডিশনটা যদি ফুলফিল হয় তাহলে কি কাজ করবো, এটা হচ্ছে অ্যাকশন। আর অ্যাকশন এন্ট্রি মানে উইচ অ্যাকশন টু বি টেক আন্ডার উইচ রুল, কোন রুলের এগেনস্টে কোন অ্যাকশনটা নেবো সেটা কিন্তু অ্যাকশন এন্ট্রি দিয়ে বুঝবো। এরকম 4টে আমাদের পার্ট হয়, যে প্রশ্ন আসলে এখান থেকেই এসছে। আলটিমেটলি যতগুলো প্রশ্ন এসছে আমাদের কতগুলো রুলস হয়, 4টে রুলস হয়, 4টে আমাদের পার্ট হয়। ঠিক আছে, রুলস কখনো 4টে হয় না, ডিপেন্ড করে তোমার সিস্টেমের উপর, বাট 4টে আমাদের পার্ট হয় ডিসিশন টেবিলের, কন্ডিশন, কন্ডিশন এন্ট্রি, অ্যাকশন আর অ্যাকশন এন্ট্রি। ঠিক আছে, এই পুরো জিনিসটাকে বুঝতে গেলে আমরা একটা এটিএম উইথড্রল ডিসিশন টেবিল একটা দেখবো, যেখানে বলেছে যে লেটস সে উই ওয়ান্ট টু ডিফাইন রুল ফর এটিএম উইথড্রল, মানে এটিএম যে আমরা মেশিন থেকে টাকা বার করি তার একটা এক্সাম্পল এখানে রাখা হয়েছে। কন্ডিশনগুলো প্রথমে আমাদের মেনশন করা হয়েছে যে কার্ড ইনসার্ট করেছি কিনা, পিন কারেক্ট দিয়েছি কিনা, ব্যালেন্সটা সাফিসিয়েন্ট যা তুলতে যায় সেটা সাফিসিয়েন্ট আছে কিনা, অ্যাকশন কি তার বিনিময়ে নেবো। যদি ধরে নাও উইথড্রল, অ্যালাউ উইথড্রল মানে অ্যাকশন হতে পয়সাটা আমি পেয়ে গেলাম, মানে অ্যালাউ করে দাও উইথড্র টাকাটা, কার্ডটাকে ব্লক করে দাও বা এরার মেসেজ শো করো, তাহলে এইগুলো হচ্ছে অ্যাকশন আমরা করব। আর এগুলো হচ্ছে কন্ডিশন, এই কন্ডিশনগুলো সাফিসিয়েন্ট হচ্ছে কিনা। এবার এই যে কন্ডিশন অ্যাকশন প্রথমে ভাবতে হয় যে কি কি অ্যাকশন হতে পারে আর কি কি কন্ডিশন হতে পারে, ভাবা হয়ে গেল। এরপর কিন্তু আমরা ডিসিশন টেবিলের দিকে এগিয়ে যাব। ডিসিশন টেবিল এইভাবে ডিজাইন করতে হয়, তার প্রত্যেকটি রুলস থাকে, রুল 1, রুল 2, রুল 3, রুল 4, এরকম যে 4টে রুল হবে এরকম ব্যাপার না, তোমার হিসাবে যতগুলো রুল হওয়া উচিত সেটা তোমাকে তলায় লিখে রাখতে হবে। যে 4টে রুল কি বলছে, এক্সপ্রেশন প্রত্যেকটা রুল দেখো। রুল 1 কি বলছে, অল কন্ডিশন যদি ওকে থাকে অ্যালাউ উইথড্রল করে দাও, যদি সবগুলো কন্ডিশন ঠিক থাকে, মানে সব যতগুলো কন্ডিশন আছে যেরকম কন্ডিশনগুলো পাশে লেখা আছে, কার্ড ইনসার্টেড হ্যাঁ করেছো, পিন কারেক্ট হ্যাঁ করেছো, ব্যালেন্স ওকে হ্যাঁ করেছো, যদি এরকম তিনটেই তোমার যদি ইয়েস হয়, ঠিকঠাক হয়, তাহলে তুমি অ্যালাউ উইথড্রলটাকে রাইট টিক, মানে এই অ্যাকশন এন্ট্রি এটা, হ্যাঁ আমি অ্যালাউ উইথড্রল করতে পারবো, এটা হচ্ছে অ্যাকশন এন্ট্রির মধ্যে চলে গেল। ঠিক আছে, রুল 2 কি বলছে, পিন ইজ রং, যদি পিন রং হয়, দেখো পিন কারেক্টের মধ্যে নো দিয়ে দেওয়া হয়েছে, তাহলে ব্লক দ্য কার্ড, কার্ডকে ব্লক করে দাও, মানে কেউ চুরি করে হয়তো কার্ড টাকা তুলতে যাচ্ছে এরকম ব্যাপার, কার্ড সঙ্গে সঙ্গে ব্লক হয়ে যাবে। 3 নম্বর রুল বলছে কার্ড নট ইনসার্টেড, দেখো কার্ড ইনসার্টই করো না, তাহলে কি হবে, তাহলে অ্যালাউ উইথড্রল কি হবে, দেখো হবে না। আমাদের ব্লক কার্ডও আমাদের শো এরার, মানে শো এরার করে দাও, মানে কোনটা করবো আমি। ব্লক কার্ডে টিক মানে হচ্ছে আমার যদি পিন কারেক্ট ইনকারেক্ট দাও তাহলে কার্ডটাকে ব্লক করে দাও, যদি আমার কার্ডই ইনসার্ট না করো তাহলে শো এরার মেসেজ, টাকা তুলতে গেছি আমি ক্লিক করেছি কার্ডই ইনসার্ট করিনি,
আর যদি লো ব্যালেন্স হয় সেম আমাদের এখানে ব্যালেন্স কার্ড ইনসার্টেড ইয়েস, পিন কার্ডের টেস্ট, বাট ব্যালেন্স কিন্তু আমাদের নো রয়েছে। নো থাকলে কি করবো আমি বলে দেবো যে আবার শো এরার। এটা আমি জাস্ট এক্সাম্পল রেখেছি, তোমাদের এরকম এক্সাম্পল পরীক্ষায় দেবে না বা এরকম কোনো ব্যাপার হবে না। এটা জাস্ট একটা আইডিয়া যে ডিসিশন টেবিল আমরা কাজটা কোথায় লাগি, জিনিসটাকে চোখে দেখে একটা আইডিয়া হলো। যখন আমরা সিস্টেম ডিজাইন করি, সফটওয়্যার বানাই, এটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর একটা পার্ট। এটা আমরা যখন ইঞ্জিনিয়ারিং বানাই, যখন টেস্টিং ফেজে চলে আসে বা ডিজাইনিং ফেজে চলে আসে, তখন কিন্তু আমরা এরকম ডিসিশন টেবিল ব্যবহার করে কিন্তু আমরা টেস্টিং এবং ডিজাইনিং করতে পারি। তো এটা কি কাজ করে, এর যে গল্প প্রশ্ন কিন্তু আসলে যেটা এসছেও হয়তো আমাদের কিন্তু এই মিনিমাম যে 4টে যে ভাগ হয় সেই ভাগের থেকেই প্রশ্নটা দিয়েছে। ঠিক আছে, বেনিফিটস কি মোটামুটি একটা আইডিয়া, যেখানে অল পসিবল কম্বিনেশন দেখলাম আমরা। ইজি টু আপডেট ইফ নিউ রুলস আর অ্যাডেড, নতুন কোনো রুলস চাইলে তুমি ধরো 5 নম্বর রুলস চাইলে এখানে অ্যাড করতেই পারো, কোনো অসুবিধা নেই। ইজিলি তুমি রুলসও বাড়াতে পারো, কোনো প্রবলেম নেই। মেক কমপ্লেক্স ডিসিশন ইজি টু আন্ডারস্ট্যান্ড, কমপ্লেক্স ডিসিশনগুলো আমরা ইজিলি বুঝতে পারি। অ্যান্ড হেল্প টেস্ট অল সিনারিও ইন সফট, যতগুলো আমাদের সিনারিও থাকবে আমাদের সফটওয়্যারে সবগুলো টেস্ট করার জন্য বললাম টেস্টিং ফেজে এটা খুব ব্যবহার করতে পারবো। এবার এর পরের পয়েন্টে চলে আসলাম, মেশিন ল্যাঙ্গুয়েজ কাকে বলে, কিছু জায়গায় ছিল। তো মেশিন ল্যাঙ্গুয়েজ মানে 0 আর 1 কে বলে, যেটা কম্পিউটার আন্ডারস্ট্যান্ড করে, হিউম্যান এটা নর্মালি খুব একটা ভালোভাবে বুঝতে পারে না, হার্ড ফর হিউম্যান টু রাইট। এক্সাম্পল যেটা 101, যেটা মেশিন ল্যাঙ্গুয়েজ। অ্যাসিড লেভেল যেটাকে নেমোনিক্স আমরা বলছি, যেটা ইজিয়ার দ্বারা মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে, মানে এই যে 01 থেকে অনেকটা ইজিয়ার, এখানে অ্যাসেম্বলার দরকার থেকে কনভার্ট করার জন্য, যেমন এক্সাম্পল এই মুভি। আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি, এটা ইংলিশের মতন দেখতে, ইজি টু রিড রাইট ডিবাগ করতে আমরা ইজিলি পারি। এখানে কম্পাইলার ইন্টারপ্রেটার লাগে এটাকে কনভার্ট করার জন্য, এক্সাম্পল যে ইজ ইকুয়াল টু B+। এইগুলো কিছু ধরনের ল্যাঙ্গুয়েজ আমাদের ছিল আমাদের সিলেবাস পার্টে, তো এগুলো জাস্ট একটা আইডিয়া আমি কভার করেছি। এবার নেক্সট পার্ট, এখান থেকে প্রশ্ন 2016 সালে এসেছিল SLST-তে, যেটা যে স্ট্রাকচার প্রোগ্রামিং কাকে বলে। যে কোনো জায়গায় স্ট্রাকচার প্রোগ্রামিং যখন কথা ভাবি, তখন তার কিছু ফাংশনালিটি বা কিছু বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক রয়েছে, ওটাকে মাথায় রাখতে হবে। প্রশ্ন 2016 সালে এখান থেকে এসেছিল কিন্তু SLST-তে, এটাকে ভালো করে কনসেপ্টটা জানতে হবে। বলছে মেথড অফ রাইটিং কোড, মানে কি ধাঁচিয়ে আমি প্রোগ্রামটা লিখবো, হ্যাঁ সেটা কিন্তু ওয়ান কাইন্ড অফ মাথায় রাখতে হবে। আর যদি এই ধাঁচগুলো মেনটেন হয়, এই ধাঁচগুলো যদি থাকে, তাহলে আমি স্ট্রাকচার প্রোগ্রামিং বলতে পারবো যে দ্যাট ইজ ক্লিয়ার, অর্গানাইজ অ্যান্ড ইজি টু ফলো। যেটা আমরা ক্লিয়ার হবে, অর্গানাইজ হবে এবং ইজি টু ফলো করতে ইজি হবে, যেখানে কোনো জাম্পিং স্টেটমেন্ট কিন্তু সেরকম থাকবে না, মানে গো টু স্টেটমেন্ট সেরকম আমরা এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি, থাকে না থাকলেই ভালো। তো মেজরিটি কি কি থাকা দরকার, সিকোয়েন্সিং, ইনস্ট্রাকশন গুলো অর্ডারে আছে, যেমন স্টেপ 1 করার পর স্টেপ 2, তবে স্টেপ 3, মানে প্রথমে ইনপুট নাও, তারপর আমরা প্রসেস করো, তারপর ডিসপ্লে করবো, এরকম সিকোয়েন্সিয়াল জিনিসে হবে। এবং সেখানে সিলেকশন স্টেটমেন্ট থাকবে, যেন ইফ এলস সুইচ এগুলো রয়েছে। ইটারেশন স্টেটমেন্ট মানে লুপিং স্টেটমেন্ট আমার থাকতে হবে। মডুলারিটি থাকতে হবে, যেটা ফাংশনসে ডিভাইড করার মতন, ডিভাইড করে কাজ করার জন্য। এরকম যখন কোনো গল্প যদি এগুলো যদি থাকে, তখন তাহলে একটা প্রোগ্রামকে আমরা স্ট্রাকচার প্রোগ্রামিং বলতে পারি। ঠিক আছে, তাহলে এখান থেকে স্ট্রাকচার প্রোগ্রাম এসেছিল যে কোন কোন জিনিস থাকা দরকার। এখানে অ্যান্সারটা খুব মোস্ট প্রবলি অল অফ দ্য অ্যাবভ এরকম একটা ছিল, যদি মনে পড়ছে আমার। তো এই পার্টটা আমাদের স্ট্রাকচার প্রোগ্রামিং এর পার্টে গেল। নেক্সট হচ্ছে এডিটার কাকে বলা। এডিটার হচ্ছে দেখালাম যে দেব C++ আমার এখানে রয়েছে, দেখতে পাচ্ছ। মোটামুটি এটাতে ওয়ান কাইন্ড অফ এডিটারের গল্প। এডিটার মানে যেখানে আমরা কোডকে লিখে আমরা এডিট করি, চাইলে ম্যানেজ করতে পারি। এটা ওয়ান কাইন্ড অফ টেক্সট ফাইলের মতন হয়, পরে রান করতে পারবো। তো যেখানে আমরা কোডকে নর্মালি, এটা সফটওয়্যার টুল, সফটওয়্যার বানানোর একটা জায়গা, যেখানে কোডকে লিখেই তো আমরা সফটওয়্যার বানাই, তো সেটাকেই ওয়ান কাইন্ড অফ এডিটার বলা। অনেক ধরনের এডিটার হয়, টেক্সট এডিটার যেটা নোটপ্যাড, ভিম, ন্যানো, এগুলো হচ্ছে একদম টেক্সটের মতন, যেখানে বেসিক কোড লিখতে পারি, বেসিক টেক্সট লিখতে পারি, এখানে কোনো ফিচার্স পাই না। বাট কোড এডিটার বলে একটা এডিটার পাওয়া, যেরকম VS Code খুব নাম করা, সাবলাইম টেক্সট, হ্যাঁ, অ্যাটম, এগুলো খুব নাম করা আমাদের ওয়ান কাইন্ড অফ কোড এডিটার, যেখানে আমাদের রাইট এবং ম্যানেজ কোড লাইক সিনট্যাক্স হাইলাইটিং, মানে এখানে কালারিং হয়ে যায়। মানে যে কোনো আমরা কোড লিখবো, যেটা কোডটাকে কত একটুখানি হয়ে যাবে, কালার হয়ে যাবে, বা আমাদের একটুখানি ইটালিক হয়ে যাবে, বোল্ড হয়ে যাবে, মানে দেখে যা মনে হবে যে কোডটা লিখছে, মানে সৌন্দর্য রয়েছে। আর হচ্ছে আইডি, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যেরকম হচ্ছে কোড ব্লকস, পাইথনের জন্য, ইক্লিপস যাওয়ার জন্য। এখানে এটা ফুল ফিচার টুল, যেখানে আমরা লাইক উইথ কম্পাইলার, ডিবাগার, এডিটার, মানে সবগুলো এগুলোর মধ্যে, আইডি এর মধ্যে কিন্তু সবগুলোই থাকে, এর মধ্যেই সব রয়েছে, কম্পাইলার রয়েছে, ডিবাগার রয়েছে, এডিটার। কিন্তু আমাদের কোড এডিটার আর টেক্সট এডিটার কিন্তু কম্পাইলার ইনবিল্ট থাকে না, কম্পাইলার ইন্টারপ্রেটার থাকে না, ডিবাগার থাকে না, জাস্ট এখানে কোডটা তুমি জাস্ট লিখতে পারি, জাস্ট আমাদের সিনট্যাক্স হাইলাইট হয়ে যায়, কোডটা লিখতে পারি। আমাদের রান করতে গেলে কিন্তু আলাদা করে কম্পাইলার ইনস্টল করতে হয়, ওটা ফাইলটা সেভ করতে হয়, এইভাবে রান করতে হয়, যেভাবে আমাদের কমান্ড প্রম্পটে লিখে রান করার সেভাবে করতে হয়। কিন্তু আইডিতে করলে তা হয় না। যেরকম দেব C++ কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা আইডি, যেটা আমরা নর্মালি ব্যবহার করি, আমরা C এর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করছি, C++ করছি, এটা কিন্তু একটা আইডি বলা হয়, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এডিটার।
যেটার সাহায্যে কিন্তু এর মধ্যেই কিন্তু কম্পাইলার রয়েছে, ডিবাগার রয়েছে, সবই রয়েছে, এডিটার রয়েছে, তুমি সবই একটা জায়গার মধ্যে প্ল্যাটফর্মে পাচ্ছ, সেটাকে আইডি কিন্তু বলতে পারি। এবার এখানে গল্পতে বলছে নেক্সট পার্টে যে ফিচার অফ আ গুড কোড এডিটার। ফিচার কি বলছে? লাইন নাম্বার, সিনট্যাক্ট কালারিং, অটো কারেকশন এবং এরার চেক, এগুলো হচ্ছে এক্সট্রা। লাইনকে নাম্বারিং করা যেতে পারে, সিনট্যাক্ট কালার করা যেতে পারে, অটো কম্পাইলেশন, যেটা অটোমেটিক কম্পাইল হয়ে যাচ্ছে, এরার থাকলে এগুলো চেক করা যায়, এগুলো মোটামুটি কিন্তু আমাদের রাখা যায়। ঠিক আছে, এই হচ্ছে পার্ট গেল। এর পরের পারে আরেকটা হচ্ছে ফাইল ম্যানেজমেন্ট, পরবর্তীকালে ফোল্ডার ফাইল ভাবে সাইডে আমাদের দেখায়, এগুলো ম্যানেজ করতে পারি। ঠিক আছে, এবার পরের পার্টে হচ্ছে আমাদের ফাইলস এবং ফোল্ডার ম্যানেজমেন্ট। এই যে পার্টটা আমি বলে দিই, এটা কিন্তু আমাদের সফটওয়্যার প্যাকেজ বলে যে আমাদের মডিউলটা রয়েছে আমাদের সিলেবাসে, সেখান থেকে আমি এটা নিয়ে নিয়েছি। কারণ কি এর পরের ক্লাসে আমরা শুধু কমান্ডের ওপর কাজ করব আর এক্সেল ওয়ার্ডটা দেখবো, ক্লাসটাকে ব্যালেন্স করানোর জন্য ওইখান থেকেই পার্টটা তুলে আমি এখানে রেখেছি, ফাইল এবং ফোল্ডার ম্যানেজমেন্ট। ওটা কিন্তু আমাদের পার্টটা ছিল কিন্তু আমাদের সফটওয়্যার প্যাকেজের মধ্যে, জাস্ট পার্টটা আমি এখানে রেখে দিয়েছি। এটাকে আমরা দেখবো এখন কি বলছে। তাহলে ফাইল এবং ফোল্ডার ম্যানেজমেন্ট কি করে? রেফার টু দ্য প্রসেস of organizing, storing and retrieving and maintaining file and folder on computer or storage device। তাহলে এই যে আমাদের আমরা মোটামুটি একটা গল্প পড়েছিলাম অপারেটিং সিস্টেমের লাস্ট ক্লাসে, দেখেছি হয়তো যে আমাদের একটা ফাইল ম্যানেজমেন্ট বলে একটা ওয়েসের পার্ট রয়েছে, যেখানে আমাদের ফাইল ফোল্ডারগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখা, তাদের নামকরণ করা, তাদের অ্যাট্রিবিউট রাখা, এ টু জেড পারমিশন দেখেছিলাম কিন্তু খুব ভুল না বললে। তো সেখান থেকে দাঁড়িয়ে এই ফাইল ফোল্ডার ম্যানেজমেন্ট তার মানে কি? একটা প্রসেস, এটাকে সুন্দর করে অর্গানাইজ করা, ফাইল ফোল্ডারগুলোকে স্টোর করা, দরকার পড়লে রিট্রিভ করতে হবে, মেনটেন করা, ফোল্ডারে রাখা, এগুলো সবই কিন্তু একটা ফাইল ফোল্ডার ম্যানেজমেন্টের আন্ডারে রয়েছে। কি কি পার্ট থাকে মেনলি? দেখো, ক্রিয়েটিং, নেমিং অ্যান্ড সেভিং ফাইল ফোল্ডার, ক্রিয়েট করা, নেম দেওয়া, নাম দিতে পারবে, ফাইলকে সেভ বা ফোল্ডারকে সেভ করতে পারে, ফাইলকে নর্মালি সেভ করি করে ফোল্ডার্সের মধ্যে রাখি, চাইলে মুভ করা যায়, মুভিং একটা জায়গা থেকে একটা জায়গায় মুভ করা, ফোল্ডার থেকে একটা ফোল্ডার কপি করা যেতে পারে, ডিলিট করা যেতে পারে এবং চাইলে রিনেমও করা যেতে পারে। কিপিং ডেটা সেফ অ্যান্ড ইজি টু ফাইন্ড, তাহলে এটা করার মানে কি? ডেটাগুলো সেফ এবং সিকিউরলি এবং দরকার পড়লে ইজিলি যাতে খুঁজে পাওয়া যেতে পারে, এই হচ্ছে বেসিক আমাদের দরকারিতা। ফাইল কাকে বলে? ফাইল হচ্ছে একটা কন্টেনার অফ ডেটা। কৌটোর মধ্যে যেরকম বিস্কুট রাখি, যেরকম আমাদের ডেটাগুলো কোথায় রাখি? আমরা ফাইলের মধ্যে রাখি। এই হচ্ছে বেসিক, যেটা আমাদের কম্পিউটারের আমাদের মেমোরির মধ্যে স্টোর থাকে। কত ধরনের ফাইল হতে পারে? জাস্ট রাফলি এক্সাম্পল, যে ডকুমেন্ট ফাইলে নর্মালি ডট ডিওসি, ডট টিএক্সটি ফরম্যাট হতে পারে, একটা স্প্রেডশিট মানে এক্সেল এর হতে পারে ডট এক্সএল এসএক্স হতে পারে, বা ডট সিএসবিও হতে পারে। ডট সিএসবি কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা এক্সেল ফাইল। নেক্সট ক্লাসে আমরা এক্সেল এর ব্যাপারে যাবতীয় দেখবো। পিকচার নর্মালি জেপিজি, পিএনজি হতে পারে, প্রোগ্রামের জন্য ইএক্সওয়াই, পিওয়াই, ডট জাভা, যাতে এক্সাম্পল, মানে এর বেশি যে হয় না তা এরকম ব্যাপার না, অনেক রকম হতে পারে, বাট এখানে যাতে একটা এক্সাম্পল যে এগুলো মোটামুটি প্রোগ্রামের এক্সটেনশন। ভিডিওর জন্য যেরকম এবিআই হতে পারে, এমপি4 হতে পারে, অনেক রকম রয়েছে। তাহলে ফাইল সবসময় তার নাম এবং ফলোড বাই তার এক্সটেনশন, যেরকম ধরে নাও যে কোনো একটি ফাইল নাম ডট টিএক্সটি, কোনোটা ফাইল নাম ডট জেপিজি, এইভাবে কিন্তু ইন্ডিকেট করা, তার নাম থাকতে হবে এবং তার এক্সটেনশন থাকতে হবে। আর একটা এক্সটেনশন দেখেই কিন্তু একটা ফাইলকে আমরা আইডেন্টিফাই করি। ফোল্ডারের কোনো এক্সটেনশন হয় না, ফাইলের কিন্তু আমাদের এক্সটেনশন হয়। এবার ফোল্ডারটা কি জিনিস? এটাকে ওয়ান কাইন্ড অফ ডিরেক্টরিও বলতে পারি। এটাকে বলা হয় ডিজিটাল কাপবোর্ড বলা হয়। মানে আলমারি বাড়িতে আমরা কি রাখি? আমরা আলমারির তাকে আমরা রাখি না, যে এই তাকে হচ্ছে ঘুরতে যাওয়ার জামা প্যান্ট, এই তাকে হচ্ছে আমাদের কাজে যাওয়ার জামা প্যান্ট, এই তাকে হচ্ছে রাতে বা বাড়ি পরা জামা প্যান্ট। তো এইভাবে যেরকম আমরা আলমারিকে গোছাই, সেরকম ফোল্ডারের সাহায্যে আমরা ডিজিটাল বলা হয়, ডিজিটাল কাপবোর্ড বলা হয়, ডিজিটাল আলমারি, যেখানে আমরা ফাইলস কিভাবে গোছাই। এটা যে পিডিএফ, এটা হচ্ছে এসএলএসটির ফাইল ফোল্ডারটা, যেখানে এসএলএসটির সব যাবতীয় রয়েছে, এটা হচ্ছে আমার এই দরকারি কাজের জন্য, এটা এর জন্য, এইভাবে আমরা ফোল্ডার্স বানিয়ে গ্রুপ করে করে আমরা রাখি, যেখানে আমরা টু স্টোর আ গ্রুপ অফ ফাইলস বলতে পারি। ঠিক আছে, আমরা চাইলে একটা ফোল্ডারের মধ্যে ফোল্ডারও বানাতে পারি, যাকে বলা হয় সাব ফোল্ডারও কিন্তু বলা হয়। ঠিক আছে, এই হচ্ছে বেসিক আইডিয়া। ওয়াই ইজ ফাইল আর ফোল্ডার ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট? কেন দরকার? টু কিপ ইউর কম্পিউটার অর্গানাইজ, সাজিয়ে রাখার জন্য। সেভ টাইম ওয়েন সার্চিং ফর আ ফাইল, দরকারে আমরা যখন সার্চ করি আমাদের যাতে ঘাঁটতে না হয় পুরো গিয়ে, আমাদের সার্চ অপশন আমাদের উইন্ডোজ দেয়, বাট তাও বেটার আমি করবো না। প্রিভেন্ট ডেটা লস অর কনফিউশন, ডেটা লস এবং কনফিউশন না হয় তাহলে আমরা এটা করতে পারি। হেল্প ইন ব্যাকআপ এবং সিকিউরিটি পারপাজে দরকার থাকলে আমরা করতে পারি। ব্যাকআপ পরবর্তীকালে রাখলাম, সিকিউরিটি দরকার থাকলে কোনটা পাসওয়ার্ড দিয়ে রাখলাম, লুকিয়ে রাখলাম, ছোটবেলায় অনেক করতাম হয়তো আমরা। মেক ইট ইজি টু কোলাবোরেট উইথ আদার্স, চাইলে অন্য লোকের কাছে শেয়ার করলাম। এগুলো করার জন্য আমরা ফাইল এন্ড ফোল্ডার কিন্তু নর্মালি ইউজ করি। তারপর হচ্ছে যে নেমিং রুলস, খুব ইম্পর্টেন্ট, ভেরিয়েবল এন্ড নেমিং রুলস থেকে অনেক প্রশ্ন এসেছে। এরকম এটা থেকে খুব একটা সেরকম প্রশ্ন আমি দেখিনি, যদিও বা দুটো পরীক্ষায় আমি খুব একটা দেখিনি, কারেন্ট দুটো পরীক্ষায়। তো সেই সূত্রে গেলে যদি আসে যে আমাদের একটা ফোল্ডার
বা ফাইলের নেমিং রুলস কি আছে, যে কখনো আমরা স্পেশাল ক্যারেক্টার অ্যাভয়েড করব, মানে ইউজ করব না স্পেশাল ক্যারেক্টার, শুধু আন্ডারস্কোর আর হাইফেন বাদ দিয়ে। এই হচ্ছে বড় কথা। হ্যাঁ, চাইলে তুমি ফোল্ডার ফাইলের নামে একটা ডিফারেন্স ভেরিয়েবলে তুমি এ দিয়ে শুরু করতে পারি না আমরা, হয়তো মানে নাম্বার দিয়ে শুরু করতে পারি না, এখানে হয়তো করতে পারবো, বাট এখানে সবসময় স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে গেলেই আটকে দেবে। আমরা চাইলে আমরা চেষ্টা করি আমরা এ দিয়ে স্টার্ট করতে, মানে সবসময় নাম্বার বা এখানে ধরে নাও কোনো অ্যালফাবেট দিয়ে স্টার্ট করতে, আর মাঝখানে আমরা হাইফেন্স ইউজ করতে পারি বা আন্ডারস্কোর ইউজ করতে পারি, এছাড়া কোনো রকম স্পেশাল ক্যারেক্টার কিন্তু আমরা ইউজ করবো না। এইভাবে একটা নেমিং রুলস কিন্তু আমাদের ফাইল এবং ফোল্ডারের গল্পে বলে দেবো। কি করে আমি ফাইল এবং ফোল্ডার তৈরি করতে পারি, রাইট ক্লিক করতে হবে আমাদের, নিউ অপশনে যাবো, ফোল্ডার ফাইল পেয়ে যাবো। তুমি ফোল্ডার তৈরি করতে পারো, ফাইল তোমার অনেক রকম হতে পারে, যে কোনো তোমার উইন্ডোজের ক্ষেত্রে বলেছি, তুমি চাইলে যে কোনো ফাইল, ডস ফাইল, এক্সএলএস ফাইল, সিএসভি ফাইল, ভিপিডি ফাইল, যে কোনো ফাইল চাইলে তুমি টেক্সট ফাইল চাইলে এরকম বানাতে পারো। আর যদি তুমি কমান্ড প্রম্পটে যদি করতে যাও, কমান্ড লাইন দিয়ে তোমাকে লিখতে হবে MKDIR, তাহলে এই কমান্ডগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। MKDIR মানে মেক ডিরেক্টরি, এটাই কিন্তু আমাদের পরের ক্লাসে কিন্তু আমরা ইনডেপথে পড়াশোনা করবো, মানে প্রত্যেকটা কমান্ড তোমাদের মুখস্থ করতে হবে। ইনডেপথ পড়াশোনা করার কোনো ব্যাপার নেই এখানে, এখানে সিম্পল ধরে ধরে মুখস্থ করার ব্যাপার। MKDIR দিয়ে আমরা এরকম ভাবে ফোল্ডার নেম লিখে দেওয়া মানে ফোল্ডার তৈরি হতে পারে, এটা আমাদের কমান্ড লাইনটি লিখলে হয়ে যাবে। তো সেভ ফাইল ইনসাইড আর এলিমেন্ট ফোল্ডার, কোনো ফোল্ডার এগেনস্টে করতে পারি, ফাইল সেভ করতে পারি। তো অপারেশন কি কি করা যেতে পারে, ক্রিয়েট, তাহলে ক্রিয়েট মানে নতুন ফাইল ফোল্ডার তৈরি করা, ওপেন মানে এটাকে খোলা অ্যাক্সেস করা, রিনেম মানে তার নাম চেঞ্জ করা, কপি মানে সেটাকে ডুপ্লিকেট তৈরি করা, মুভ মানে একটা জায়গাতে একটা জায়গায় পাঠানো। হ্যাঁ, আরেকটা এখানে একটা কথা বলি করতে গিয়ে, একটা দুটো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যদি আসে, কাট পেস্ট, জাস্ট একটা আইডিয়া দিয়ে দেবো, যারা জানো খুব ভালো, আর কপি পেস্টের মধ্যে একটা পার্থক্য আছে। যদি এরকম ধরনের কোনো একটা সিম্পল লেভেল প্রশ্ন দেয়, ছোটবেলায় এগুলো দেখতাম, জাস্ট একটা ওভারভিউ বলে দিলাম। তো কাট পেস্ট আর কপি পেস্টের যে বেসিক যে আইডিয়াটা, তো আমরা যেটা ধরে নাও এক্সিস্টিং যেখানে ধরে নাও ফাইলটা পড়ে রয়েছে, যদি আমি কাট পেস্ট করি তাহলে সেই জায়গায় কিন্তু আমাদের ফাইলটা পড়ে থাকবে না। আমার শুনে হয়তো কথাটা যারা জানো তারা বলছে স্যার কি বলছেন, এত ইজি জিনিস, বাট অনেক লোকের হতেই পারে এই জিনিসটা অত ক্লিয়ার নেই। মানে আমি যে লোকেশনে ফাইলটা ধরে নেওয়া ছিল, কাট পেস্ট করা মানে এই লোকেশনে আর থাকবে না, যেখানে গিয়ে পেস্ট করবো সেখানে রয়েছে। আর কপি পেস্ট মানে ওয়ান কাইন্ড অফ জিরক্স করা বলা হয়, যেখানে আমার অরিজিনাল লোকেশন সেখানে তো রয়েছে, অরিজিনাল লোকেশনে ফাইলটা রয়েছে, প্লাস যেখানে গিয়ে রাখলাম সেখানেও কিন্তু রয়েছে। এই একটা পার্থক্য আমি বলে দিলাম। আর নর্মালি যে আমাদের শর্টকাট কিগুলো ব্যবহার করি একটু বলে দিই, এটা দিয়ে হয়তো পরের ক্লাসে আমরা ডসে গিয়ে আমরা উইন্ডোজে দেখবো, মানে আমাদের ওয়ার্ডে দেখবো যে CTRL প্লাস, এটা সব উইন্ডোজের রেসপেক্টে, এক্স মানে হচ্ছে কাট, হ্যাঁ, CTRL প্লাস ভি মানে হচ্ছে পেস্ট, এটাকে কাট লিখে দিলাম, এটাকে পেস্ট PS লিখলাম, বাদ বাকিটা বুঝে নাও। CTRL প্লাস এখানে যদি সি লিখি তাহলে এটাকে কপি বলা হয়, আর সরি টিটা না লিখে এখানে এল লিখে দিচ্ছি, যদিও CTRL এটা, ঠিক আছে, মানে কন্ট্রোল প্লাস CVX, ঠিক আছে। আর যদি আমি কন্ট্রোল প্লাস A মানে সিলেক্ট অল বলা হয়, সিলেক্ট অল, এটা ছোট ছোট, এইগুলো ছোট, এখান থেকে প্রশ্ন অলরেডি এসছে। কন্ট্রোল CTRL প্লাস S মানে এটা হচ্ছে তোমার সেভ, আর CTRL প্লাস আর হচ্ছে রিলোড, যদি আমাদের কোনো রিলোড করতে হয়, আর CTRL প্লাস তোমার পিতে মানে প্রিন্ট। তাহলে কিছু কিছু যেগুলো মোটামুটি একটা ওভারভিউ আসতে পারে, তো সেটা একটু আইডিয়া দিয়ে দিলাম। কাট, কপি, পেস্ট, হ্যাঁ, সেভ, সিলেক্ট অল, এগুলো সবই আমরা শর্টকাট কি দিয়ে মোটামুটি এগুলো যারা ব্যবহার করি কম্পিউটার, এগুলো জানা দরকার। তো এটা এখান থেকে হয়তো আমি দেখাবো পরের ক্লাসে, বাট এটা লিখে দিলাম, এগুলো করা যেতে পারে ফাইলের সাথে সাথে। তো ডিলিট চাইলে করতে পারি, রিমুভ দ্য ফাইল ফ্রম দ্য সিস্টেম। ডেল বলে একটা কি আছে, DL, ডেল যে বলে একটা কিবোর্ডে আছে, ঠিক আছে, এই ডেল কি দিয়ে আমরা কিন্তু এই ডিলিট ফিলিট করতে পারি। বা ডিলিট বলেও অনেক ল্যাপটপে থাকে, অনেক ল্যাপটপে থাকে না, ডিলিট কি দিয়েও করা যেতে পারে, ডিলিট কি দিয়ে এগুলো করা যায়। শর্টকাট যদি কি এবারে কোনো প্রশ্ন দিয়ে দেয়, জাস্ট আইডিয়া দিচ্ছি। সার্চ, তুমি চাইলে সার্চ করতে পারো ফাইল ফোল্ডারকে। শর্ট চাইলে তুমি ওই যে ভিউ বাই ডেট, টাইপস, নেম, এভাবে অ্যারেঞ্জ করা, এটাকে শর্টিং বলা হয়, এগুলো করা যেতে পারে। কিছু অ্যাট্রিবিউট বা টাইপস অফ ফাইল, যে টেক্সট দেখে দেখালাম, টেক্সট ফাইল হতে পারে, ইমেজ, ভিডিও, অডিও, স্প্রেডশিট, প্রোগ্রাম কোডস, এই দ্বারা এক্সটেনশনগুলো রয়েছে, এগুলো অলরেডি বলে দিয়েছি। তো এরকম ধরনের এত ধরনের ফাইল কিন্তু ইন জেনারেল হতে পারে। এছাড়াও কোনো সিস্টেম ফাইলও হয়, যেমন .dll বললাম, এগুলো সিস্টেম ফাইল, এগুলো আমরা ইউজ করি না। .so ফাইল, এবং অনেক রকম ফাইল যেটা সিস্টেমকে চালানোর জন্য হয়তো তৈরি করা হয়েছে, ঠিক আছে। তো এগুলো আমাদের ইন্টারনাল ফাইল, সেগুলো হয় না। কিন্তু অ্যান্ড্রয়েড যে ফাইলে যেটা .apk ফাইল, ঠিক আছে, অ্যান্ড্রয়েডের যেসব আমরা অ্যাপস লঞ্চ করে ওটাকে APK ফাইল বলা হয়। তো কয়েকটা ফাইলসের মোটামুটি একটু যেগুলো আইডিয়া হতে পারে তার একটা আইডিয়া দিয়ে দিলাম।
বাকিগুলো যদি মনে হয় যে কিছু এক্সট্রা বাইরে থেকে দেখতে চাও দেখতে পারো। আর 5 নম্বর হচ্ছে ফোল্ডার হায়ারার্কি, এরকম ভাবে যে একটা আমাদের ড্রাইভের মধ্যে একটা ফোল্ডার, তার মধ্যে একটা ফোল্ডার, তার মধ্যে ফাইল, তার মধ্যে ফোল্ডার, এরভাবে আমরা এটাকে ট্রি লাইক স্ট্রাকচার বলা হয়, সাব ফোল্ডারিং বলা হয়। ফোল্ডারের মধ্যে ফোল্ডার লিখে একটা ওয়ান কাইন্ড অফ ট্রি হায়ারার্কি স্ট্রাকচার কিন্তু এইভাবে আমরা তৈরি করতে পারি। ঠিক আছে, এই হচ্ছে বেসিক আইডিয়া। বেস্ট প্র্যাকটিসের মধ্যে কি আছে, কিপ সিমিলার ফাইলস উইথ সেম ফোল্ডার, যদি একই ধরনের ফাইলগুলোকে একই ফোল্ডারে রাখো। ইউজ ক্লিয়ার এবং কনসিস্টেন্ট নেমিং, ক্লিয়ার এবং কনসিস্টেন্ট নেম চাইলে দিতে পারো। রেগুলারলি ডিলিট আননেসেসারি ফাইল, মোটামুটি তার যে দরকারি তার না ফাইলগুলোকে ডিলিট করে দাও। ব্যাকআপ ইম্পর্টেন্ট ফাইল ফোল্ডার টু ক্লাউড অর এক্সটার্নাল ড্রাইভস, এই যে আমরা গুগল ড্রাইভ ব্যবহার করি, দরকারিতা সব জিনিসটাই যা তোমরা সবাই গুগল ড্রাইভের মারফতে যে সবাই মিলে ক্লাস করতে পারছো, এটা স্বাভাবিক কি করে হয়েছে, আমরা সব ব্যাকআপ করে রেখেছি বলে। ইউজ পারমিশন টু প্রোটেক্ট সেন্সিটিভ ফোল্ডার, এই যে যখন তোমরা ঢোকো ফাইলের মধ্যে, আমি কিন্তু একটা ট্যাগে ভিজিবল করেছি, তোমরা চাইলে কিন্তু কেউ ওই ফাইল থেকে কিন্তু কেউ কিছু ডিলিট করতে পারবে না, রিমুভ করতে পারবে না, রিনেম করতে পারবে না, কারণ এটা ভিজিবল অনলি করে দেওয়া রয়েছে। এটা পারমিশনটা আমি সেট করে রেখেছি সবার জন্য, যারা এই ড্রাইভে তোমরা অ্যাক্সেস করছো, ফোল্ডার ঢুকছো, নোটস দেখছো, তোমরা চাইলে রিনেম করা যাবে না, কেন কি আমি এডিটার অপশন দিই, কারণ এইভাবে আমি পারমিশন সেট করেছি যে এটা সবাই দেখতে পারবে কিন্তু কেউ চেঞ্জ করতে পারবে না আমি ছাড়া। এই যেরকম চাইলে আমরা ফাইলে এরকম পারমিশন দিতে পারি, কে এটা রিড করতে পারবে, কে রাইট করতে পারবে, এইভাবেও কিন্তু পারমিশন দেওয়া যেতে পারে। কিছু টুলসের মধ্যে রয়েছে যেরকম আমরা ব্যবহার করি, আমাদের যেরকম এই যে ফাইল ম্যানেজমেন্ট, এই যে টুলসটা দেখা যাচ্ছে উইন্ডোজ ফাইলস এক্সপ্লোরার, তো সেখানে আমাদের রয়েছে ব্রাউজ, অর্গানাইজ, সার্চ, ফাইল ফোল্ডার হতে পারে। ফাইন্ডার, ম্যাক আমাদের ওয়েসে ফাইন্ডার বলে রয়েছে, সেটা ফাইন্ডারের মধ্যে ওই ওয়ান কাইন্ড অফ ওই ফাইল ম্যানেজার যাকে বলা হয়, আমরা তো মোবাইলটা খুব ভালো করে বুঝি, ওটাকে ফাইল ম্যানেজার বলতে পারি, সিমিলার টু ফাইল এক্সপ্লোরার। কমান্ড লাইন সিএলআই, যেটা ম্যানেজ ফাইল টাইপ কমান্ড করতে পারো। ক্লাউড স্টোরেজের মধ্যে গুগল ড্রাইভ, ওয়ান ড্রাইভ, এরকম অনেক ধরনের ফাইল ফোল্ডার টুলস কিন্তু